আমায় খুঁজছো? সেকেন্ডের জন্য বুঝি আঁচলে হৃদস্পন্দন থমকে গেল। এ কি শুনল সে? গোমনামুখ বুনো ওল স্বয়ং ওর পেছনে। ভয়ের তোপে পড়ে রক্তিম রূপ ধারণ করলো আঁচলে গৌরবর্ণে মুখশ্রী। ওদিকে কি দেখছো? টার্ন অ্যারাউন্ড। গম্ভীর স্বর শুনে কাদো মুখ করে ফেলল আঁচল। দোয়াদুদ পাঠ করতে করতে ধীর পায়ে পিছু ঘুরে দাঁড়ালো সে। বন্ধ আঁখি পল্লবে আঁচলকে দেখে বক্র হাসি রেখা ফুটে উঠল জাজবিরের অধর কোণে। ঘন আঁখি পল্লব পাতলা গোলাপি আভার অধৈর্যকল কম্পিত হচ্ছে অনবরত। মুগ্ধ নয়নে এ কম্পন অবলোকন করল জাজবির। ধীরে সুস্থে চক্ষু বুলিয়ে গেল আঁচলের মুখশ্রীতে। আজ আঁচলে পরনে হলদে কমলা মিশেলের একটি শাড়ি। কৃষ্ণকালো দীঘল কেশ রাশি আবদ্ধ হয়ে আছে বিরুণীতে। মায়াবী আঁখি যুগলে আজ কাজলে প্রলেপ নেই। সম্পূর্ণ প্রাকৃতিক সৌন্দর্যে মণ্ডিত হয়ে রয়েছে মেহেরজ আঁচল। ঠিকরে পড়া এই সৌন্দর্য মুগ্ধ নয়নে দেখল জাজবির। মনে আনাচে কানাচে উকি দেয়া নিষিদ্ধ অনুভূতি নিয়ন্ত্রণ করে গম্ভীর স্বরে বলল, খুব সাহস বেড়ে গিয়েছে। আজওয়াদ ইবতিসাম জাজবীরের সঙ্গে লাগতে চাইছো? আর অস্ত্র হিসেবে বেছে নিয়েছো এই সামান্য খেলনা? এই ছোট্ট খেলনা দিয়ে আমায় আহত করবে? কিন্তু আমি যে বহু আগেই তোমাতে আহত হয়ে গিয়েছি। শেষোক্ত বাক্য শুনে চমকে গেল আঁচল। পিটপিট করে আঁখি পল্লব মেলে তাকালো। জাজবিরের চোখে চোখ পড়তে দৃষ্টি নত করে নিল সে, যা মোটেও পছন্দ হলো না জাজবিরের। জাজবির বহু আগেই আঁচলে আহত হয়েছে, কিন্তু হে কি করে সম্ভব? আঁচল তো আজকের পূর্বে এই বদলোকটাকে আঘাত করার কথা দুঃস্বপ্নেও ভাবেনি। তাহলে উনি এসব কি বলছে? গুলতির আঘাতে মতিভ্রম হলো কি? একগাদা প্রশ্ন ক্ষুদ্র মস্তিষ্কে উকিঝুঁকি দিয়ে চলেছে, কিন্তু মুখ ফুটিয়ে একটি প্রশ্ন করতে পারছে না আঁচল। সে বুঝতে পারে না এই লোকটির সামনে এলেই ওর কণ্ঠনালী জমে যায় কেন, কেন কম্পন অনুভূত হয় দেহ মনে। বুঝতে ব্যর্থ আঁচল। আমাকে ক্ষতবিক্ষত করার শাস্তি তো তোমায় পেতেই হবে, মেহেরোজ আঁচল। আঁচলের দিকে কেঞ্চিত ঝুঁকে শীতল কণ্ঠে বলল জাসপ্রীত। বাক্যটি শুনে শিউরে উঠল আঁচল। এ কেমন হুমকি যা সর্বাঙ্গে কম্পন সৃষ্টি করে তুলেছে? কেন ধুকপুক ধুকপুক ধ্বনি ভেসে আসছে হৃদযন্ত্র হতে? জানা নেই আঁচলে। জাসপ্রীত সোজা হয়ে দাঁড়িয়ে পূর্বে ন্যায় গম্ভীর স্বরে বলল, চুপ করে আছো কেন? কিছু বলো। আর ইউ রেডি টু বি পানিশড? শাস্তির কথা শুনে আবেগপ্রবণ হয়ে পড়ল আঁচল। রক্তিম আভা ছড়িয়ে পড়েছে আখি যুগল ও নাকের ডগায়। বিন্দু বিন্দু ঘাম জমেছে ললাটের কার্নিশে। তা লক্ষ্য করে জাজবির বলল, স্পিক আপ ডিয়ার। আঁচল নাক টেনে ক্ষীণ স্বরে বলল, আসসালামু আলাইকুম বড় ভাইয়া, আমায় ক্ষমা করে দেন প্লিজ। ক্ষমার কথা শুনে বক্র হাসি উপহার দিয়ে চমকে উঠল জাসপ্রীত। বড় ভাইয়া? ডিয়ারের বিপরীতে বড় ভাইয়া? মুহূর্তের মধ্যে রক্তলাল হয়ে উঠল জাসপ্রীতের আখি যুগল। রাগত স্বরে বলল, কি বললে? বড় ভাইয়া? আমি তোমার কোন পদের ভাইয়া? বলো বলো, স্পিক আপ। ধমক শুনে অশ্রু বিসর্জন দিয়ে ফেলল আঁচল। বিন্দু বিন্দু অশ্রু গড়িয়ে পড়ছে নেত্রকোণ বেয়ে। তা উপেক্ষা করে আঁচলে বামবাহু পরিষ্ঠ হাতে আঁকড়ে ধরল জাসপ্রীত। দাঁতে দাঁত চিবিয়ে চিবিয়ে বলল, ফার্দার যদি আমাকে বড় ভাইয়া বলে ডেকেছো, তোমার এমন অবস্থা করব না, আমাকে ভাইয়া ডাকার শখ চিরকালের জন্য ঘুচে যাবে। গট ইট? হেঁচকি তুলতে তুলতে মাথা নাড়িয়ে হ্যাঁ বোধকে সম্মতি জানালো আঁচল। এতক্ষণে জাজবির লক্ষ্য করলো আঁচলের দুরবস্থা। ধীরে ধীরে আলগা হয়ে এলো হাত। বলিষ্ঠ হাত হতে মুক্ত হতেই আর বিলম্ব করলো না আঁচল। দৌড়ে প্রস্থান করলো সেটা হতে। আঁচলে যাওয়ার পানে মলিন চাহনিতে তাকিয়ে রইল জাজবির। আজ একটু বেশি হয়ে গেল বোধহয়। শুক্রবারের প্রভাতী মুহূর্ত। রবির কিরণ আলোকিত করে তুলেছে ধরণী। গাছের পাতায় ফাঁক গলিয়ে মেঠো পথে আছড়ে পড়ছে সে কিরণ। সোনারতরী লিভিং রুমে বসে চা নাস্তা খাচ্ছে পরিবারের সদস্যরা। আজাদ সাহেব ও জাজবির শুধুমাত্র এখানে উপস্থিত নেই। ভাইজান, জাইবির কি কালই চলে যাবে? আকরাম সাহেব চায়ের কাপে চুমুক দিয়ে বললেন, তাই তো বললো। ফিরবে কবে? কয়েকদিন পর ফিরবে নাকি? ভাইয়ার এ সময় যাওয়াটা খুব ইম্পর্টেন্ট না, মানে আমরা সবাই এখানে আর ভাইয়া একা আশাকুঞ্জ। এনামুল সাহেব চায়ের কাপে চুমুক দিয়ে বললেন, এতে চিন্তার কিছু নেই। এমন তো নয় যে জাজবির এই প্রথম একা থাকছে।
ওর এসবে অভ্যাস আছে। ঠিক বলেছিস, সে একাই 100, এছাড়া বাড়িতে সার্ভেন্ট তো আছেই, প্রবলেম হবে না। আচ্ছা বড় ভাইয়া, হঠাৎ ঢাকা যাচ্ছে কেন? সামথিং আর্জেন্ট? তাই তো বললো। এনামুল সাহেবের কথার পিঠে আর কিছু বলল না কেউ। নীরবে চা নাস্তা খেতে লাগলো। খানিক বাদে সুমিষ্ট এক কণ্ঠস্বর শ্রবণেন্দ্রিয়ে পৌঁছল। ভেতরে আসতে পারি? আবিদা টেবিলের উপরে চায়ের কাপ রেখে হাসি মুখে প্রবেশদ্বারে তাকালেন। আঁচল দাঁড়িয়ে রয়েছে, হাতে 3টি শপিং ব্যাগ। আরে আচল যে, এসো এসো। আবিদার কাছ থেকে অনুমতি পেয়ে আঁচল হাসি মুখে অন্তরেই প্রবেশ করলো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়ালাইকুম সালাম মা জননী, আমরা ভালো আছি, তুমি কেমন আছো বলো? আকরাম সাহেবের আদরে কণ্ঠ শুনে খুশি হলো আঁচল। হাসি মুখে বলল, এই তো আঙ্কেল, আলহামদুলিল্লাহ ভালো আছি। সকাল সকাল এসে আপনাদের বিরক্ত করলাম না তো? তাহমিনা আপত্তি জানিয়ে বলল, কি যে বলো না তুমি, বিরক্ত হব কেন? বরং সকাল সকাল তোমার মুখখানি দেখে বেশ খুশি হলাম। তাই? তাহলে তো বলতে হয় আমি কাউকে খুশি করতে টনিকের মতো কাজ করি। আঁচলের কথা শুনে হেসে উঠল সবাই। তৌসিফ বলল, একদম ঠিক বলেছ অচল, তুমি আসলেই মন ভালো করার পানিক। কথাটা শুনে খুশিতে বাকবাকুম হয়ে গেল আঁচল। ওকে দাঁড়িয়ে থাকতে দেখে আবিদা বলল, এ কি আচল, তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো। ওনার কথা শুনে আঁচল লাবণের পাশে থাকা ফাঁকা স্থানে বসতে উদ্যত হতেই আপত্তি জানালেন আকরাম সাহেব। 1 মিনিট আচল মা, জি আঙ্কেল। তুমি না আমার মেয়ে, তাহলে বাবাকে দূরে রেখে বসছো কেন? আসো আমার পাশে এসো, আমার পাশে বসো, এখানে বসো। ওনার বাঁ পাশে শূন্য আসন দেখিয়ে বললেন আকরাম সাহেব। ওনার কাণ্ড দেখে নাসিম বিস্ময় প্রকাশ করে বলল, মামা, তুমি আসলকে মেয়ে বানালে কবে? সে কি তুমি জানো না? সে তো বহু পুরনো কথা, আমরা এখন বাবা মেয়ে, তাই না মা জননী? জি একদম ভাইয়া, উনি কিন্তু এখন থেকে আমার দ্বিতীয় বাবা। তাই নাকি? এ খবর আমি জানি না কেন? বাকি সবার মুখ দেখে মনে হচ্ছে সবাই জানে, শুধু আমি ব্যতীত। তুমি জানবে কি করে? তোমাকে সবসময় আমাদের মাঝে পাওয়া যায় কি? গ্রামে এসে তো একেবারে হাট বাজারে খুঁটি কেড়ে বসে আছো। নাসিম ঘোর আপত্তি জানিয়ে বলল, মোটেও এমন নয়, তুমি আমাকে বলতে ভুলে গেছো, তাই নিজের দোষ থাকতে আমাকে দোষারোপ করছো। জি না। স্বামী স্ত্রীর কাণ্ড দেখে আঁচল ডান পাশে মুখ ঘুরিয়ে বসে মুখ টিপে হাসছে। তাহমিনা কপট রাগ দেখিয়ে বললেন, আহ, কি শুরু করলে দুজনে? থামো তো। ভাইজানের মেয়ের পরিচয় না জেনে তুমি কেন অন্যায় করনি নাসিম? সো রিল্যাক্স। ছোট মামির কথা শুনে চুপ করে গেল নাসিম। লাবণ্য ভেঙচি কেটে নাসিমের থেকে দৃষ্টি সরিয়ে নিল। আঁচলের হাতে শপিং ব্যাগ দেখে জিনিয়া উৎফুল্ল হয়ে শুধালো, এই আচল, তোমার হাতে কিসের ব্যাগ গো? কি আছে এতে? আমাদের জন্য আবার টেস্টি কোনো খাবার এনেছো কি? তৌসিফ ফোরন কেটে বলল, পড়ালেখার নামগন্ধ নেই, খালি খাই খাই। জিভ বের করে ভেঙচি কাটল জিনিয়া। আঁচল হাসি মুখে বলল, না জিনিয়া, আজকে কোনো খাবার আনিনি। ও, তাহলে এতে কি আছে? এতে আছে। আঁচল আর মুখে বলল না। দুটো শপিং ব্যাগ হাতে নিয়ে তার ভেতরে হাত ঢুকিয়ে দিল। বের করে আনলো ভেতরে থাকা জিনিস। জিনিস দুটো টেবিলের উপর রাখতেই চমকে উঠল উপস্থিত সকলে। নকশি কাঁথা? হ্যাঁ আপু, নকশি কাঁথা। আন্টিরা অর্ডার দিয়েছিলেন না, আজ নিয়ে এসেছি। আরে বাহ, ভারী সুন্দর দেখতে তো। নকশিকাথা হাতে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখে প্রশংসায় পঞ্চমুখ হলেন তাহমিনা। পছন্দ হয়েছে আন্টি? খুব পছন্দ হয়েছে। কই কই, আমি একটু দেখি তো। জিনিয়া নিজ হাতে নিয়ে নেয় আকর্ষণীয় নকশিকাথা। ছুঁয়ে ছুঁয়ে দেখতে থাকে আর খুশি হয়। জেরিন ও লাবণ্য এগিয়ে গিয়ে আরেকটি নকশিকাথা দেখতে থাকে। কিছুদিন পূর্বে আবিতা জানতে পেরেছেন আঁচলের ভাই সাজিদের কর্মজীবন সম্পর্কে। তখনই উনি আর তাহমিনা দুটো নকশিকাথা অর্ডার করেন, যা আজ এসে পৌঁছালো। শুধু নকশি কাঁথা নয়, ভাইয়ার তরফ থেকে আরেকটা গিফট রয়েছে কিন্তু। সাজিদের কথা শুনে তৎক্ষণাৎ জেরিন বলল, গিফট? কি গিফট? আঁচল মুচকে এসে তৃতীয় ব্যাগ হতে দুটি কাঠের তৈরি ঘর সাজানোর ওয়ালমেট বের করে। সবাই তো চমকে ওঠে। এই সময় হাঁটতে হাঁটতে দোতলা করিডোরে এসে দাঁড়ায় জাসপ্রির। নিচে তাকায় লিভিং রুমের দিকে। ওয়াও, কি সুন্দর দেখতে! এগুলো আমাদের জন্য? হ্যাঁ, এগুলো তোমাদের জন্য। তোমরা চাইলে এখানে লাগাতে পারো কিংবা ঢাকায় নিয়ে যেতে পারো। আমি একটু দেখতে পারি? নিশ্চয়ই।
আঁচলের হাত থেকে ওয়ালমেট দুটো হাতে নেয় জিনিয়া ও লাবণ্য। বেশ সুন্দর ডিজাইনের। লেডি সদস্যরা বেশ প্রশংসা করে। অসময়ে আঁচলকে দেখে কিছুটা অবাক হলো জাসবির। তবে প্রশংসায় পঞ্চমুখ প্রিয়দর্শনীর উজ্জ্বল মুখশ্রী মুগ্ধ নয়নে দেখতে ভুলল না সে। দু নয়ন ভরে দেখল তার কিশোরী প্রিয়দর্শিনীকে। অতঃপর চলে গেল নিজ রুমে। আচল মা, আমরা তো অর্ডার দিয়ে নকশি কাঁথা নিলাম, আবার গিফটের কি দরকার ছিল? আঙ্কেল, আপনারা আমাদের গ্রামের অতিথি, সম্মানীয় দাদাজানের পরিবারের সদস্য। এছাড়াও আমাদের গ্রামের উন্নতিতে আপনাদের অবদান অসীম। সেক্ষেত্রে আমরা কি আপনাদের জন্য সামান্য এই উপহার আনতে পারি না? দয়া করে উপহার দুটো ফিরিয়ে দেবেন না। ভাইয়া বড্ড ভালোবেসে উপহার দুটো পাঠিয়েছে। আঁচলের কথায় মুগ্ধ হলেন বয়োজ্যেষ্ঠ সদস্যরা, আর আপত্তি করলে না উপহার গ্রহণ করতে। যেদিন তো স্নিগ্ধ পরশ পুলিয়ে চলেছে ওয়ালমেট দুটোতে। চোখে মুখে উপচে পড়ছে খুশি। খানিক বাদে আঁচল শুধালেও, আচ্ছা, দাদাজান কোথায়? উনি কি ভেতরে আছেন? হ্যাঁ, আব্বা তো ওনার রুমে। আচ্ছা, আমি তাহলে ওনার সাথে একটু দেখা করে আসি। এই যাব আর এই আসবো, এরপর জমিয়ে কথা বলবো, ঠিক আছে? কাউকে কিছু বলার সুযোগ না দিয়েই অন্ধ হয়ে পা বাড়ালো আঁচল। আবিদা ও আকরাম সাহেব এতে মৃদু হেসে দিলেন। নিরিবিলি কক্ষে বসে উপন্যাস পড়ছেন আজাদ সাহেব। বেডের হেড সাইডে হালান দিয়ে বসে রয়েছেন উনি। চোখে চশমা, পরনে শুভ্র রঙা পাঞ্জাবি। আঁচল এসে দাঁড়ালো কক্ষের দরজায়। দরজায় মৃদু নক করে বলল, দাদাজান, আসবো? আঁচলের কণ্ঠ শুনে অধরকণ প্রসারিত হলো আজাদ সাহেবের। বইয়ের পাতা হতে দৃষ্টি সরিয়ে দরজায় তাকালেন। তর্জনী দিয়ে ইশারা করে ভেতরে আসতে বললেন। হাসি মুখে ভেতরে প্রবেশ করলো আঁচল। আসসালামু আলাইকুম দাদাজান, কেমন আছেন আপনি? শরীর ভালো আছে তো? বইয়ের কভার বন্ধ করে আজাদ সাহেব বললেন, ওয়ালাইকুম আসসালাম দিদি ভাই। আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আমি তো বরাবরের মতোই আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। শুনলাম রাতে নাকি আপনার প্রেশার লো হয়ে গিয়েছিল, এখন কি অবস্থা? কোনো অসুবিধা হচ্ছে না তো? আজাদ সাহেব মৃদু হেসে বললেন, তুমি তো ডাক্তার নও দিদি ভাই, আমার অসুবিধা হলে ঠিক করে দিতে পারবে কি? আজাদ সাহেবের পায়ের কাছে বসে পড়লো আঁচল। দাদাজান, হয়তো আমি ডক্টর নই, তাতে কি হয়েছে? আপনার যদি অসুবিধা হয়ে থাকে আমি ডক্টর ডেকে আনতে তো পারবো। কি পারবো না? নিশ্চয়ই পারবে, তবে কালকে অতটাও অসুবিধা হয়নি। সবাই ছিল তো, ঠিক সামলে নিয়েছিল। এছাড়াও রাত হয়ে গিয়েছিল, তাই তোমাকে খবর দিইনি। ও, এখন বাড়ির লোকেরা আছে বলে আমাদের আর দরকার নেই? পর হয়ে গেছি আমরা? উফ, পরে হবে কেন? আমার পরিবার ব্যতীত তোমরাই তো আমার আপন। সত্যি বলছেন নাকি সান্ত্বনা দিচ্ছেন? আজাদ ইবতিসাম যে মিথ্যে বলে না দিদি ভাই। হ্যাঁ, তাই তো। মুক্তিযোদ্ধা আজাদ ইবতিসাম আমাদের গ্রামের গর্ব, ন্যায়ের প্রতীক। আমরা আপনাকে বিশ্বাস করি দাদাজান, কিছু মনে করবেন না কিন্তু। আমি তো আপনার সাথে দুষ্টুমি করছিলাম। মৃদু হেসে আজাদ সাহেব বললেন, আমি কিছু মনে করিনি দিদি ভাই, তোমার এই দুষ্টু মিষ্টি কথাগুলো আমার বেশ ভালো লাগে। তোমাদের মাধ্যমেই তো আমার একাকিত্ব দূর হয়, আমার সুখ দুঃখের সাথে তো তোমরাই। তাই তাহলে নিশ্চিন্তে থাকুন দাদাজান, আমরা সবাই আমৃত্যু আপনার সুখ দুঃখের সাথী হয়ে থাকব। আমার যখন বিয়ে হয়ে যাবে আমি তখনও আপনার খেয়াল রাখবো। মাসের মধ্যে 3 বার এসে দেখা করে যাব। বিয়ে করার ইচ্ছে জেগেছে বুঝি দিদি ভাই? দুষ্টুমি করে শুধালেন আজাদ সাহেব। লাজুক হেসে আঁচল বলল, মেয়ে হয়ে জন্মেছি না, বিয়ে তো হবেই, তাই বলছিলাম আর কি। বুঝতে পেরেছি, আমার ছোট্ট দিদি ভাইয়ের জন্য শীঘ্রই রাজপুত্রের খোঁজ করতে হবে। দাদাজান, আপনিও না। আমি কি এখনই বিয়ে করব? আরো কয়েক মাস যাক। লজ্জা আড়ষ্ট হয়ে বলল আঁচল। হেসে উঠল আজাদ সাহেব। বুঝেছি, আমার নাতনির মনে বিয়ের সানাই বেজেছে। একথা শুনে লাজে রাঙ্গা আঁচল আর রইল না সেথায়। কোনো মতে সালাম জানিয়ে দ্রুত পায়ে হেঁটে কক্ষ হতে বেরিয়ে গেল। আজাদ সাহেব হাসি থামিয়ে দীর্ঘশ্বাস ফেলেন। হাতে তুলে নিলেন একাকিত্বের সঙ্গী বই। আঁচল লজ্জায় লাল হয়ে দ্রুত পায়ে হেঁটে যাচ্ছিল করিডোর দিয়ে। তখনই বিপরীত দিক হতে কথা বলতে বলতে আসছিল লাবণ্য ও জিনিয়া। পথিমধ্যেই দেখা হয়ে গেল আঁচলের সঙ্গে। আরে আচল, ছুটে কোথায় যাওয়া হচ্ছে? হ্যাঁ, আঁচল কোনো মতে স্বাভাবিক হয়ে বলল, ওই তো তোমাদের কাছেই যাচ্ছিলাম আপু। উপহার তোমাদের পছন্দ হয়েছে তো? খুব পছন্দ হয়েছে। আপু তো একটা ওয়ালমেট নিজের জন্য নিয়ে নিয়েছে, পারলে বুঝি দুটোই নিয়ে নিত। আঁচল শুনে খুশি হলো, বলল, তাই তাহলে তো ভালোই হলো, ভাইয়া শুনলে বেশ খুশি হবে। তোমাকে মেনি মেনি থ্যাঙ্কস আচল, গিফট দুটো জাস্ট বিউটিফুল ছিল। খুশিতে গদগদ হয়ে উঠল আঁচল।
জিনিয়া বলল, আচ্ছা আচল, নানা জানের সাথে তোমার বুঝি খুব ভাব? না মানে তুমি 2-3 দিন পর পরই নানা জানের সাথে দেখা করো, কতক্ষণ আড্ডা দাও নানা জানের সাথে। আমাদের তো তেমন কোনো ভাবই নেই, আমরা তো ওনাকে জমের মতো ভয় পাই। আরে হ্যাঁ, দাদাজানের সাথে আমার বেশ ভাব। জানো তো, দাদাজান কিন্তু সবার সাথে মেশেন না, আমার সাথে শুধু ওনার এত ভাব। আমি মিষ্টি একটা মেয়ে কি না, ভাবনা হয়ে উপায় আছে। হাত নাড়িয়ে নাড়িয়ে কিউট বাচ্চার মতো করে বলল আঁচল। লাবণ্য হাসি মুখে আঁচলের বাম গাল টেনে বলল, আসলে তুমি একটা মিষ্টি মেয়ে, তবে দাদাজানের সাথে তুমি ব্যতীত আরো একজনের ভাব রয়েছে কিন্তু, জানো? তাই নাকি? কে সে? জিজ্ঞাসা নয়নে তাকিয়ে রয়েছে আঁচল। আর কে? বড় ভাইয়া। জাজবিরের কথা শুনে মুখটা পাংশুটে হয়ে গেল আঁচলের। মনে মনে ভাবতে লাগলো, ওই গুমরো মুখ বুনোলের কিনা দাদাজানের সাথে ভাব রয়েছে? কেমনে কি সে ভাব বানান জানে? জানে তো শুধু ঢং দেখিয়ে চলতে। সবসময় মুখটা হুতুম পেঁচার মতো করে রাখে, আর কথা বলে গুনে গুনে, এমন ভাব করে যেন একটা শব্দ বেশি বললে যুদ্ধ লাগে যাবে। ঢং দেখে আর বাঁচি না। এরপর আঁচল বলল, ও, উনি ভাব জমাতেও পারেন, সবই উপরওয়ালার আশ্চর্য। দীর্ঘশ্বাস ফেলে বলল আঁচল। ওর বলার ধরন দেখে ফিক করে হেসে উঠল লাবণ্য ও জিনিয়া। লাবণ্য পুনরায় আঁচলের বাম গাল টেনে বলল, ইউ আর সাচ আ কিউটি। প্রশংসা শুনে ফুলে ফেপে উঠল আঁচল। নিজের প্রশংসা শুনতেই কার না ভালো লাগে। মেরোজ আঁচলেও আত্মপ্রশংসা শুনে খুশিতে বাকবাকম হয়ে যায়। টেনে ধরা বাম গাল টলতে টলতে সুন্দর একটা হাসি উপহার দিল আঁচল। অপরাহ্নের প্রহরে সাগরেদদের সঙ্গে নিয়ে ঘুরতে বের হলো আঁচল। পশ্চিম দিগন্তে হেরে পড়েছে দিবাকর, লালচে আভা ছড়িয়ে পড়েছে অন্তরিক্ষে। আঁচল ও ওর সাগরেদরা হাসি ঠাট্টা করতে করতে মেঠো পথ ধরে হেঁটে যাচ্ছিল। তখন হঠাৎই থেমে গেল আঁচলের পদযুগল। ওর দেখা দেখি সাগরেদরাও থেমে গেল। সম্মুখে দাঁড়িয়ে থাকা মানুষটিকে দেখে বিরক্তিকর আভা ফুটে উঠল আঁচলের মুখমণ্ডলেই। পথ রোধ করে দাঁড়ালেন কেন? পথ ছাড়ুন। আরে আরে, আমার সুন্দরী সখীছে, মাত্র দেখা হয়তো, এমনই যেতে চাস কেন? আগে একটু সুখ দুঃখের কথা তো কই। সুজনের দাঁত বের করা হাসি দেখে আঁচলের দৃষ্টি সরিয়ে নিল। সুজন ভাই, রাস্তা ছাড়েন, যখন তখন এসব ভালো লাগে না কিন্তু। তোর তাইলে কি ভাল লাগে? হ্যাঁ, আমারে ক, এটাই করবো। আপনি আমার পথ ছাড়ুন, সেটাই ভালো লাগবে। এটা তো সব না সুন্দরী সখী। আঁচল বিরক্ত হয়ে বলল, কি সখী সখী করছেন? আমার একটা নাম আছে, মেহরোজ আঁচল। তাতে কি হয়েছে? তুই তো আমার সখী, আমরা দুইজনে হইলাম সুজন সখী। সুন্দর না? একদম বাজে। সুমন ভাই এগুলো কি করতেছেন? হরেন এখান থেকে। আপনার কি লজ্জা শরম নাই? আপনি বোঝেন না আসল বউ আপনারে পছন্দ করে না? আরে আমার সালি, তুই এইসব বুঝতি না। এগুলা হইলো প্রেম প্রীত, হগলে বোঝে না। আমনে বুঝি প্রেম প্রীতি ডিগ্রি লইছেন, সব বোঝেন? বুঝি তো, খালি বোঝে না, হ্যাঁ বোঝে না। সুরে সুরে বলল সুজন। আঁচল অতি বিরক্ত হয়ে সাগরদের সাথে করে সুজনের পাশ কাটিয়ে চলে গেল। এ দেখে দাঁত বের করে হেসে উঠল সুজন। সুরে সুরে গান গাইতে লাগলো। বোঝে না, হ্যাঁ বোঝে না। গান গেয়ে সুজন হাসি মুখে সামনে ঘুরে দাঁড়ালো। চমকে উঠল সম্মুখে দাঁড়িয়ে থাকা মানুষটিকে দেখে। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রয়েছে সেই সুজনের পানে। আরে জাজবির সাহেব যে, কেমন আছেন আপনি? ফার্স্ট ক্লাস তো? আমি তো আলহামদুলিল্লাহ ফার্স্ট ক্লাসে আছি, তবে আপনার গান শোনা বোধ হয় আর একটু বেশি ভালো লাগছে। নিজের প্রশংসা শুনে সুজন দাঁত গিলিয়ে হাসি দিল। জানা ছিল না চেয়ারম্যানের কনিষ্ঠ পুত্র এত ভালো গায়ক। তা আপনার সিঙ্গিং শোনার সৌভাগ্য কি সবার হয়, নাকি শুধুমাত্র মেহরোজ আঁচলের জন্যই এত সুরে লাগান? আচল, আপনি ওরে চেনেন? ওহো, ও তো উঠতে বইতে সারাদিন শতবার আপনাকে বাড়ি যায়, চিনবেন না আবার? এই তো বুঝে গেছেন। তাহলে এটাও বোঝার চেষ্টা করুন, দেশের আইন কানুন যথেষ্ট ইমপ্রুভ হয়েছে। ওয়েমেন হ্যারাসমেন্টের জন্য ধরা পড়লে বেশ ভোগান্তি পোহাতে হবে কিন্তু। কথাটা শুনে মুখতে হাসি মিলিয়ে গেল সুজনে। সোজাসুজি বলল, আপনি কি কইতে চান? বুঝদার লোকের জন্য ইশারাই যথেষ্ট, সো বি কেয়ারফুল। শীতল কণ্ঠে বলল জাজবি। অতঃপর প্রস্থান করল সেটা হতে। ওর যাওয়ার পরে বিস্মিত নয়নে তাকিয়ে রইল সুজন। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, হিমেল হাওয়া বইছে চারিদিকে। পাখিদের কিচিরমিচির কলরব ভেসে আসছে কর্ণকুহরে।
জগিং সেরে সোনার তরীর উদ্দেশ্যে ছুটছে জাসবিন। পরনে তার জগিং স্যুট, বিন্দু বিন্দু ঘাম গড়িয়ে পড়ছে ললাটের কার্নিশ পেয়ে। তবুও থেমে নেই, স্বল্প গতিতে দৌড়াচ্ছে সে। ছোট্ট তুতুল সোনা মাত্রই ঘুম থেকে উঠেছে। সেই কখন থেকে কেঁদেই চলেছে, থামার নামগন্ধই নেই। সকাল সকাল আঁচল এসেছিল মনির সাথে দেখা করতে। বাড়ির আঙ্গিনায় প্রবেশ করেই চমকে উঠল। কান্নারত তুতুলকে দেখে ছুটে গেল সেদিকে। মনি বারবার চেষ্টা করছে বোনের কান্না থামানোর, কিন্তু কোনো লাভই হচ্ছে না। এই মনি, তুতুল সোনা কাঁদছে কেন? কি হয়েছে ওর? আসল বুবু, তুমি আইসো? ওরে একটু ধরো, হেই কখন থেকে কান্তাছে। তৎক্ষণাৎ তুতুলকে আদরের ভঙ্গিতে কুড়ে তুলে নিল আঁচল। কান্না থামাতে থামাতে শুধালো, ও কাঁদছে কেন? কি হয়েছে ওর? হুট কইরা ঘুম ভাঙা গেছে তাই। আরে সোনাটা কাঁদে না, বুবে এসে পড়েছি তো। এক মুহূর্তে ফেলফেল করে আঁচলের পানে তাকিয়ে নিল তুতুল। পরক্ষণই আবার উচ্চস্বরে কেঁদে উঠল। কোলে নিয়ে হাঁটতে হাঁটতে আঁচল বলতে লাগলো, ও বাবু কাঁদে না, তুমি ভালো তো, ছোট্ট একটা পুতুল, কাঁদে না ও। তুতুলের কান্নার বেগ একটু কমেছে, তবে এখনো ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে আর আঁচলের মুখশ্রীতে তাকিয়ে রয়েছে। ক্লান্ত দেহে ছুটছিল জাসবিন। হঠাৎই থেমে গেল তার পদযুগল। সুমিষ্ট এক কণ্ঠস্বর ভেসে এলো কর্ণগহ্বরে। ডান পাশে ঘুরে দাঁড়ালো জাসবিন। চোখের পর্দায় ভেসে উঠল মুগ্ধকর এক দৃশ্য। খোলা উঠানে হেঁটে হেঁটে ছোট্ট একটি পুতুল কন্যার কান্না থামানোর চেষ্টা করছে আঁচল। সুরে সুরে বলছে, কে মেরেছে, কে ধরেছে, কে মেরেছে, কে ধরেছে, কে দিয়েছে গাল, তাই তো কুকুর রাগ করেছে, ভাত খায়নি কাল। ছোট্ট তুতুল কি বুঝলো কে জানে, গুড়ি গুড়ি দাঁত বের করে খিলখিল করে হেসে উঠল। ওর হাসি দেখে অধরকোণ প্রসারিত হলো আঁচলের। সেও মিষ্টি হেসে তুতুলকে বাহুডোরে আবদ্ধ করে নিল। অধর স্পর্শ করল মোলায়েম তুলতুলে গালে। মুগ্ধ নয়নে এ দৃশ্য দেখল জাসবির। উজ্জ্বল হয়ে উঠল তার মুখশ্রী। সমস্ত অবসাদ যেন হুড়হুড় করে পালিয়ে গেল। এক মুহূর্তের জন্য মনে হলো সে বুঝি তার ভবিষ্যৎ দেখতে পেল। ছোট্ট একটি সোনার সংসার, সেই তার প্রিয়দর্শিনী এবং পুতুলের মতো কন্যা। চারিদিকে সুখ আর সুখ। জীবন আর কি চাই? স্মৃতির পাতায় সংরক্ষিত হলো এই অসাধারণ মুহূর্ত। আঁচলের দুষ্টুমিতে সাড়া দিতে লাগলেও তুতুল সোনা। কান্না থেমে গিয়েছে সেই কখন। এখন শুধু খিলখিল করে হাসছে। বাড়ির দরজায় দাঁড়িয়ে এই দৃশ্য দেখে খুশি হলেন মনির মা। চিন্তামুক্ত হয়ে উনি নিজ কাছে ব্যস্ত হয়ে পড়লেন। জাসবির মুচকে এসে সেথা হতেই প্রস্থান করল। কেউই লক্ষ্য করল না তাকে। সকালের ভোজন শেষে সোনার তরী আঙ্গিনায় এলো জাসবির। পরনে নেভি ব্লু রঙের শার্ট, কোমরে ইন করে রেখেছে শার্ট। শার্টের হাতা দুটো গুটিয়ে কোনোই রেখে দিয়েছে। কালো রঙা প্যান্ট পরনে। ওকে ঘিরে দাঁড়িয়ে রয়েছে পরিবারের সদস্যরা। যাইবি, সাবধানে যেও। হ্যাঁ বাবা, তোমরাও সাবধানে থেকো। জাসবির কি আজাদ সাহেবের নিকটে দাঁড়ালো। দাদাজান, আসছি তাহলে। সাবধানে যেও, যে কাজে যাচ্ছ আল্লাহর রহমতে সফল হয়ে এসো। ইনশাআল্লাহ সব ভালোভাবেই হবে, চিন্তা করো না। জাসবিরের বা কাঁধে হাত রেখে আজাদ সাহেব বললেন, তোমার উপর আমার ভরসা রয়েছে বীর, আল্লাহ তোমার সহায় হন। জাসবির মাথা নেড়ে ভাই বোনদের কাছে গেল। আমি যাচ্ছি, সাবধানে থাকিস তোরা। এটা কিন্তু শহর নয়, গ্রাম, সো বি কেয়ারফুল। নাসিম, ওদের দেখে রাখিস। জি ভাইয়া, তুমিও সাবধানে থেকো, কোনো প্রবলেম হলে জানিও। আসছি তাহলে। পরিবারের সদস্যদের কাছ থেকে বিদায় নিচ্ছে জাসবিন। মন করা এই দৃশ্য সোনাতরীর বাহিরে থাকা প্রকাণ্ড এক গাছতলা হতে দেখতে পাচ্ছে আঁচল। খুশিতে আত্মহারা হয়ে গেছে সে। কলেজ যাওয়ার পথে এত সুন্দর মন করা দৃশ্য দেখতে পাবে ভাবতেও পারেনি সে। আহ কি শান্তি! অবশেষে গুমমুখ বুনোলটার বিদায় হচ্ছে। আল্লাহ তোমার কাছে অশেষ অশেষ শুক্রিয়া, তুমি আমার মনোবাসনা পূরণ করলে। এখন আমার একটাই প্রার্থনা, দয়া করে এটাও পূরণ করে দিও, এই বদ লোকটা যেন আগামী কয়েক বছর আবার গ্রামে না আসে। এই যে বিদায় যাচ্ছে, তার ফিরলেও যেন আমার বিয়ে শাদির পর ফিরে সে। আর শ্বশুরবাড়ি থাকবো তো, এনার সাথে অন্তত দেখা সাক্ষাৎ হবে না, আর বিনামূল্যে ধমক খাওয়া হবে না। হে আল্লাহ, এনার সাথে যেন আমার আর কখনো দেখা না হয়, আমিন। বেচারি মেরুজ আঁচল। শকুনের দোয়ায় কি আর গরু মরে? সে তো ভাবতেও পারছে না যে ওর এই দোয়া 1000 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যাবে।
দুঃখ কি আর দুঃখ। বিদায় জানিয়ে সোনাতুলির বাহিরে দাঁড়িয়ে থাকা গাড়িতে বসল জাসবির। নিজে ড্রাইভ করে ঢাকা যাবে সে। সবার থেকে বিদায় নিয়ে গাড়ি স্টার্ট করবে, তখনই গাড়ির সাইড মিররে দেখতে পেল তার কিশোরী প্রিয়দর্শিনীর হাসি মুখ। তার খুশি কারণ যে অজানা নয় জাসবিরের। ঘন শ্বাস ফেলে জাসবির মনে মনে আওড়ালো, আজ আমার বিদায় লগ্নে তোমার মুখের হাসি রেখা ফুটে উঠেছে। একদিন এমনই এক লগ্নে তুমি কাঁদবে আমার বিরহে। ওয়েটিং ফর দ্যাট হার্ট টাচিং মোমেন্ট। চোখে রোদ চশমা পরে গাড়ি স্টার্ট করলো জাসবির। পেছনে গাছের আড়াল হতে দুষ্টুমি করে 2 হাত নেড়েই বিদায় জানালো আঁচল। তার দৃষ্টি এড়ালো না জাসবিরের। খানিকের মধ্যে দৃষ্টিসীমার বাহিরে চলে গেল গাড়িটি। আঁচল খুশিতে গদগদ হয়ে কেবেকে হাঁটতে লাগলো কলেজের পথে, আর গুনগুন করে গাইছে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। মধ্যাহ্নের শেষ প্রহর। আশাকুঞ্জ আঙ্গিনায় অপেক্ষায় প্রহর গুনছে রাশিদ। বসে রয়েছে শুভ্র রঙা সোফায়। হাত ঘড়িতে কয়েকবার সময় রেখে দিল। তখনই কর্ণকুহরে পৌঁছল গাড়ির হর্নের শব্দ। উঠে দাঁড়ালো রাশিদ। দারুণ ইতিমধ্যেই মেন গেট খুলে দিয়েছে। গাড়িটি উন্মুক্ত দরজা পেরিয়ে প্রবেশ করলো আশাকুঞ্জে। গাড়ি চালিয়ে পার্কিং লটে গেল জাসবির। যথাস্থানে গাড়ি পার্ক করে নেমে এলো। গাড়ির ব্যাকডোর খুলে বের করলো ছোট্ট ব্যাগটি। অতঃপর গাড়ি লক করে পা বাড়ালো বাড়ির চৌকাঠে। সাক্ষাৎ হলো রাশিদের সঙ্গে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসতে কোনো অসুবিধা হয়নি তো স্যার? না, লেটস গো ইনসাইড। দুজনে প্রবেশ করলো আশাকুঞ্জে। তমসা আচ্ছাদিত করে ফেলেছে বসুধা। বাতাসে মৃদু ঝাপটায় নৃত্য করছে বৃক্ষপাতা। বাড়ির মাঝে ঘরে ছোট্ট একটি ডাইনিং টেবিল, তাতে খাবার পরিবেশন করছে শাহেদা। ভাত, মাছের তরকারি, শাকের বাটি টেবিলে রাখলেন। জগ হাতে গ্লাসে পানি ঢালতে ঢালতে খানিকটা উঁচু স্বরে ডাকলেন 2 সন্তানকে। সাজিদ, আঁচল, খাবার বেড়েছি, খেতে আয়। আসছি মা। সাজিদ রুম থেকে বেরিয়ে এলো। পিছু পিছু এলো আঁচল। 2 ভাই বোন পাশাপাশি 2 চেয়ার টেনে বসে পড়ল। ওদের বিপরীত দিকে বসলেন শাহেদা। সাজিদ আঁচলের প্লেটে ভাত বেড়ে দিয়ে নিজের প্লেটে ভাত নিয়ে নিল। এতেই মুচকি হাসলো আঁচল। সাজিদও বিনিময় মৃদু হেসে দিল। শাহেদা ওদের প্লেটে অল্প করে শাক দিলেন। মা, শাক দিলে কেন? শাক খেতে ভালো লাগছে না, আমাকে ছোট একটা মাছ দাও। মেয়ের কথা শুনে বিরক্ত হলেন শাহেদা। কেন শাক খাবি না কেন? শাক ভাল লাগে না। ভালো লাগুক না লাগুক খেতে হবে। শাকে কত পুষ্টি আছে জানিস না? বইয়ে পড়িসনি? সে বহু আগে পড়েছি, বইয়ে তো কত কিছু লেখা থাকে। শুধু শাকে না, মাছেও পুষ্টি আছে, তাই শাক বাদ, আমাকে মাছ দাও। শাহেদা কিছু বলতে নিলেন, তখনই সাজিদ বলে উঠল, বনু, এটা কি ঠিক হচ্ছে? শাকে যেমন পুষ্টি আছে তেমনি মাছেও পুষ্টি আছে, আর দুটোতে ভিন্ন ভিন্ন পুষ্টি। একটা দিয়ে আরেকটার অভাব কি পূরণ করা যায়? হ্যাঁ ভাইয়া, এটা ঠিক হচ্ছে না, কিন্তু তুমি ভালো করেই জানো তোমার কথা আমি ফেলতে পারি না, তাই ইচ্ছে করে এমন করছো না। ভাইয়ের কথা ফেলতে পারিস না, যখন চুপচাপ খেয়ে নে তাহলেই তো হয়। মায়ের কথা শুনে ভেঙচি কাটলো আঁচল। অনিচ্ছা সত্ত্বেও সামান্য ভাতে শাক খেয়ে খেতে শুরু করে দিল। অনিচ্ছা সত্ত্বেও খাচ্ছে তো, চোখ মুখ দেখে তা স্পষ্ট বোঝা যাচ্ছে। এ দেখে শাহিদা কপট রাগ দেখিয়ে বললেন, মুখ এমন করছিস কেন? ঠিক করে খা, তোকে নিয়ে আমি আর পারলাম না। সারা বছর খালি মাছ, মাংস আর ডিম, সবজি আর শাক দেখলেই চোখ মুখ কুচকে ফেলিস। বলি শ্বশুরবাড়ি গিয়েও কি এমন করবি? ওখানে তোকে এত খাতির যত্ন কে করে খাওয়াবে শুনি? ওখানে গিয়ে এত বাজ বিচার করলে উঠতে বসতে কথা শুনতে হবে। অনিচ্ছা সত্ত্বেও শাক মাখানো ভাত চিবিয়ে আঁচল বলল, শোনো মা, আমার শ্বশুরবাড়ির লোকেরা না খুব ভালো হবে। তোমার এসব কথা আমি আর ভুল বুঝতে যাচ্ছি না। কখনো কখনো তোমার এসব কথা শুনে না আমার বিয়ে শাদির উপরে অনীহা দেখা দেয়। সাজিদ আধা গ্লাস পানি পান করেই বলল, বনু, মায়ের কথায় কিছু মনে করিস না। মা কিন্তু ভুল কিছু বলছে না। শ্বশুর বাড়িতে কিন্তু সত্যিই এমনটা হয়ে থাকে। এই জন্য আমি আর মা মোটেও চাই না যে আমাদের আঁচল কখনো কষ্ট পাক। তুই জীবনটাকে সর্বদা ফ্যান্টাসির নজরে দেখিস। বাস্তবতা কিন্তু এর চেয়েও কঠিন, তাই সব কিছুর জন্য প্রস্তুত হয়ে থাকতে হয়। আঁচলের মাথায় হাত উঠে গেছে। সামান্য শাক খাওয়া নিয়ে শেষমেশ জীবন দর্শন। আল্লাহ, ও আমার প্রিয় ভাইয়া, ও মা জননী, তোমরা কোথাকার কথা টেনে কোথায় নিয়ে গেলে? বাপরে, আমি খাচ্ছি, শাক খাচ্ছি, তবুও তোমাদের জীবন দর্শন থামাও প্লিজ।
আঁচলের কথা বলার ধরন দেখে মৃদু হেসে দিল সাজিদ। বলল, এই তো আমার সোনা বনটা, খেয়ে নে। এটা তোমাদের ঘোর ষড়যন্ত্র ছিল ভাইয়া। ইচ্ছে করে ভারী ভারী কথা বলে আমাকে দিয়ে শাক খাওয়াচ্ছ। দেখ, শাক মানুষ খায় নাকি? না, গরু ছাগলে খায়। মায়ের কথা শুনে দুই ভাই বোনই ফিক করে হেসে উঠল। ওদের হাসি মুখে মুগ্ধ নয়নে অবলোকন করলেন শাহেদা। সন্তানের খুশি তো ওনার কাম্য, আর কি চাই সুখী হতে। জানালা গলিয়ে দিবাকরের দুটি প্রবেশ করছে কক্ষে। মৃদু হাওয়ায় নড়ে উঠছে পর্দা। বেডের হেড সাইডে হেলান দিয়ে বসে রয়েছে জাসবির। উরুর উপর রাখা ল্যাপটপ, তাতে কাজ করছে। কাজে ধ্যানমগ্ন হয়ে রয়েছে সে। কিছুটা সময় কাজ করতে করতে পেরিয়ে গেল। হঠাৎই ধ্যানভগ্ন হলো জাসবিরের। ল্যাপটপের পর্দায় ভেসে উঠল অপ্রত্যাশিত এক দৃশ্য। কিশোরী প্রিয়দর্শিনীর হাস্যজ্জ্বল মুখখানি ভেসে উঠেছে যান্ত্রিক পর্দায়। কাঁচা হলদে রঙের শাড়ি জড়িয়ে দোলনায় দোল খাচ্ছে সদ্য স্নাত তার কিশোরী প্রিয়দর্শিনী। লাল রঙের ব্লাউজের পৃষ্ঠদেশ খানিকটা সিক্ত হয়ে গেছে বিন্দু বিন্দু পানির সান্নিধ্যে। চক্রাকারে ঘূর্ণায়মান দোলনায় বসে খিলখিল করে হাসতেছে। হিমেল হাওয়ায় উঠছে তাহার দীঘল কালো লম্বা চুল। ঘূর্ণনের ফলে সিক্ত কেশরাশির বিন্দু বিন্দু জল ছিটিয়ে পড়ছে আশেপাশে। কিশোরী কানের পিঠে গুজে রেখেছে ছোট্ট একটি কাঠগোলাপ। টানা টানা আঁখি ঝুলক রাঙিয়েছে কাজল কালো রেখায়। ঠোঁটের কোণে অমায়িক এক হাসির রেখা। হাসির ছোঁয়ায় লালাব আভা ফুটে উঠেছে কপলদয়ে। খানিকটা আমোদিত হয়ে এসেছে আঁখি যুগল। মুক্ত ন্যায় শুভ্র দাঁত দৃশ্যমান হয়ে রয়েছে। প্রিয়দর্শিনীর প্রথম দর্শনে মনোমুগ্ধকর সে মুহূর্ত পুনরায় জাগ্রত হয়ে উঠল স্মৃতিপটে। জাসবিরের অধরকোণে ফুটে উঠল হৃদয় কারা এক হাসি। একাকী সে আওড়ালো, আমার কিশোরী প্রিয়দর্শিনী। আমার কিশোরী প্রিয়দর্শিনী। তিনটি শব্দের মধ্যেই যেন নিহিত রয়েছে অতুলনীয় এক সুখ, যে সুখের ভেলায় চড়ে বেড়াচ্ছে আজওয়াদ ইবতিসাম জাসবির। জীবনের 29টি বসন্ত কেটে গেলেও তার নারী সান্নিধ্য ব্যতীত। দেখা মিলেছিল বহু আবেদনময়ী নারী, তবুও প্রেমের বীজ বপন হয়নি তার হৃদয়ে। কিন্তু এই প্রথমবার 30-এর কোঠায় এসে অবশেষে দেখা মিলল কাঙ্ক্ষিত রমণীর সনে, যার খিলখিল হাসির কলরবে সম্মোহিত হয়ে গেছে জাসবির, যার কাজল কালো রেখায় সে নিজেকে হারাতে চায় বারংবার, হতে চায় যার এক চিলতে হাসির কারণ, ডুব দিতে চায় যার দীঘল কালো কেশরাশির মধ্যে। এ কেমন মন, কেমনের সুখ, যে সুখের ভেলায় চড়ে বেড়াতে ইচ্ছে করছে সহস্র সহস্র প্রহর। শ্রবণেন্দ্রিয়ে যেন আজ সুরের মূর্ছনায় ভেসে আসছে। মেঘেরি ডানায় তোর ইশারায় উড়িয়ে দিলাম মনটাকে বহু দূরে, তোর আদরে সাজিয়ে দিলাম তোর নামে। অরুণের রাঙা আলোয় আলোকিত হয়ে গিয়েছে ভুবন। অন্তরিক্ষে উড়ে বেড়াচ্ছে পাখপাখালির দল। তাদের গুঞ্জনে মুখরিত হয়ে উঠেছে চারিদিক। মেঠো পথ ধরে হেঁটে চলেছে জেরিন। কিছুটা নার্ভাস লাগছে তাকে। বার কয়েক রুমাল দিয়ে ললাটের কার্নিশে জমে থাকা বিন্দু বিন্দু ঘাম মুছে নিয়েছে। ধীর পায়ে হেঁটে চলেছে সে। আজ যেন পা চলতেই চাইছে না। যে উদ্দেশ্যে বেরিয়েছে তাকে আদৌ পূরণ হবে ভাবতেই আরো ঘাবড়ে উঠছে সে। গলা শুকিয়ে ইতিমধ্যে কাঠ হয়ে গেছে। ধীরে ধীরে হাঁটতে হাঁটতে সে গন্তব্যে পৌঁছে গেল। একজন কর্মীর নিকট খোঁজ নিয়ে আশাহত হলো জেরিন। কাঙ্ক্ষিত মানুষটি এখনো এসে পৌঁছায়নি, মানে সেই আগেভাগে চলে এসেছে। এবার আশেপাশে চোখ বুলিয়ে নিল জেরিন। সকলে কর্মরত রয়েছে, কেউই থেমে নেই। সত্যি কর্মঠ হয়ে গ্রাম্য মানুষেরা অগণিত শহরে মানুষের জন্য অনুপ্রেরণাদায়ক। মৃদু হেসে উঠল সেরিন। হেঁটে হেঁটে জায়গাটা এর আশপাশে ঘুরে দেখতে লাগলো। খানিক বাদেই দৃষ্টিগোচর হলো কাঙ্ক্ষিত মানুষটি। তাকে দেখে অধরকোণ প্রসারিত হলো জেরিনের। খানিকটা দূরে বাইক থামিয়ে তা হতে নেমে এলো সাজিদ। একজন কর্মী এগিয়ে এলো তার নিকটে। সেই ব্যক্তির সঙ্গে কথা বলতে বলতে এদিকে আসছে সাজিদ। দুজনে মিলেই প্রবেশ করলো কর্ম এরিয়ায়। লক্ষ্য করলো না সেরিনকে। এতে খানিকটা মনক্ষুণ্ণ হলেও সেরিনের, তবুও তাতে ভ্রুক্ষেপ করল না সে। অধরকোণে জোরপূর্বক হাসি রেখা ফুটিয়ে বাহিরে অপেক্ষারত রয়েছে জেরিন। বারবার রুমাল দিয়ে ঘাম মুছে ফেলছে। অপেক্ষা করছে সাজিদের, কখন সে বেরোবে, মুখোমুখি হবে দুজনে, আর প্রথম সাক্ষাতে পড়ে যাওয়া থেকে বাঁচানোর জন্য ধন্যবাদ জানাবে। কি এক হাস্যকর কাণ্ড, তাই না? সাহায্য করেছে আজ থেকে বেশ কিছুদিন আগে, অথচ ধন্যবাদ দেওয়া হয়ে ওঠেনি এখন অবধি। আজ অনেক কষ্টে সাহস সঞ্চয় করে ধন্যবাদ জানানোর উসিলায় হাজির হয়েছে জেরিন। উদ্দেশ্য ধন্যবাদ জানানোর পাশাপাশি সাজিদের সঙ্গে পরিচিত হওয়া।
কিছুক্ষণ আলাপ করেই তার বিক্ষিপ্ত হৃদয়কে শান্ত করা। বৃক্ষতলে দাঁড়িয়ে অনেকটা সময় ধরে অপেক্ষা করছে জেরিন। ভেতরে যাওয়াটা ঠিক সমীচীন মনে হচ্ছে না তার নিকটে, তাই তো বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছে। অবশেষে অপেক্ষার প্রহর শেষে বেরিয়ে এলো সাজিদ। তাকে দেখে জেরিনের ক্লান্ত মুখশ্রীতে হাসির রেখা ফুটে উঠল। জেরিন দুপায়ে এগিয়ে গেল সাজিদের পানে। তখনই ওর থেকে কয়েক কদম দূরে পাশ কাটিয়ে চলে গেল সাজিদ। বাইকের নিকটে গিয়ে বাইকে চড়ে বসল সে। গ্রাম্য মেঠোপথ ধরে চলে গেল জেরিনের দৃষ্টিসীমার বাহিরে। অজান্তে অভিমান করে বসল জেরিন। মানুষটা এমন কেন? তার অপেক্ষায় প্রহর এভাবে ঘুরিয়ে দিয়ে চলে গেল। দুদণ্ড কথা অবধি বলতে পারল না। মন খারাপের ভেলায় ভাসতে লাগলো জেরিন। আভিজাত্যে ভরপুর লিভিং রুম। রুমের প্রত্যেকটি জিনিস দেখেই বোঝা যাচ্ছে এসবের মালিক ঠিক কতটা বিত্তবান। হয়তো শৌখিনতার দিক দিয়ে তিনি খানিকটা অবুঝ, তবে অর্থ ব্যয়ে পুরোদমে পটু। মুখোমুখি প্রশস্ত দুটো সোফায় বসে রয়েছেন আজওয়াদ ইবতেসাম জাজবির এবং মধ্যবয়স্ক তালুকদার সাহেব। দুজন ভৃত্য এসে ট্রে ভর্তি নাস্তা পানি রেখে গেল সেন্টার টেবিলের উপর। তালুকদার সাহেব সোফায় আয়েশ করে বসে মৃদু হেসে বললেন, স্ন্যাক্স এসে গেছে, একটু মুখে দিলে খুশি হতাম। বা পায়ের উপর ডান পা তুলে বসে রয়েছে জাজবির। নমনীয় কণ্ঠে সে বলল, নো থ্যাঙ্কস, আমি ওকে। আপনি যে উদ্দেশ্যে ডেকে পাঠিয়েছেন সরাসরি তা বললেই ভালো হয়। এসব আন্তরিকতার প্রয়োজন নেই। আজওয়াত জাজবির, সোজা কথা সোজাসাপটাভাবে বলার অভ্যাস এখনো গেল না, তাই না? একদম, যেমন করে আপনার ভনিতা করে কথা বলার অভ্যেসটা রয়ে গেছে। তালুকদার সাহেব কিছু মনে করলেন না এ কথা শুনে। অধর কোণে হাসির রেখা লিপটে পড়লেন, ঠিক আছে, আর ভনিতা করছি না, সরাসরি বলছি আমি যা চাই আমাকে তা দিয়ে দাও। এটা কি গিভ অ্যান্ড টেক থিংস চলছে? আপনি ভাবলেন কি করে আমি আপনার এই আনএথিক্যাল উইশ পূরণ করব? দেবে দেবে, তালুকদার কিছু চেয়েছে আর তা পাইনি, এ যে অসম্ভব, টোটালি ইম্পসিবল। তা তো বটেই। এই যে আপনার ঘরের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা আভিজাত্য তো তারই ইঙ্গিত দিচ্ছে। অপমানিত বোধ করলেন তালুকদার সাহেব, তবে অভিব্যক্তিতে তা প্রকাশ করলেন না। বললেন, আভিজাত্য দেখে আমার এথিক্স বিচার করে ফেললে? মোটেও নয়। আই অলওয়েজ বিলিভ ইন প্রুফ, নট ইন সিলি ওয়ার্ডস। তালুকদার সাহেব দীর্ঘশ্বাস ফেলে বললেন, বিলিভস? তুমি কি বিলিভ করো যে তুমি আমাকে হটিয়ে সফল হতে পারবে? একদমই নয়। আমার সফলতার সাথে আপনাকে হটানোর কি সম্পর্ক রয়েছে? আর উই কম্পিটিটর? শোনো জাজবির, এবার কিন্তু তুমি কথা বেজাচ্ছ। আমি বললাম তো আমি যা চাই তা যে কোনো মূল্যে হাসিল করি। তাহলে হাসিল করুন। হুজ স্টপিং ইউ? বিরক্ত হয়ে তালুকদার সাহেব বললেন, জাজবির, ইয়েস, আমি শুনছি। অহেতুক ডাকতে হবে না। আমার ওইটা চাই, অ্যাট এনি কস্ট। মঞ্জু সাহেবকে তো তুলে নিয়ে গিয়েছিলেন, লাভ হয়নি। আমাকে শুধু টানা হ্যাঁচড়া করছেন কেন? মঞ্জু সাহেবের নাম শুনে যথেষ্ট অবাক হলেন তালুকদার সাহেব। বললেন, এই মঞ্জুর কথা বলে আমাকে নার্ভাস করতে চাইছো তো? আমিও কিন্তু সবুজের কথা জানি। ইউ আর সেম সেম। বক্র হেসে জাজবির বলল, ইজ ইট? আমরা সেম সেম? হাউ? আপনি আমি দুজনেই সেম এজ নাকি? নাকি হাইট সেম? ইকুয়েশনটা ঠিক বুঝলাম না। রাগত স্বরে তালুকদার সাহেব বললেন, শোনো জাজবির, আমার অফারটা মেনে নাও, নাইলে আমার হেল্প ছাড়া তুমি কিছুটি করতে পারবে না। তোমার কোনো আইডিয়া নেই হাউ মাচ পাওয়ারফুল আই এম। লিসেন তালুকদার সাহেব, আমার কাজ সফলতার জন্য আপনার আনএথিক্যাল হেল্পের কোনো দরকার নেই। আমার আল্লাহ রয়েছে আমার সঙ্গে, দ্যাটস এনাফ ফর মি। তাই নাকি? ঠিক আছে, আমিও দেখি তোমার স্রষ্টা তোমার ঠিক কতদিন হেল্প করে বাঁচিয়ে দেয়। লেটস ওয়েট ফর দ্য এন্ড। ওকে, আবারও বলছি তুমি কাজটা ঠিক করছো না জাজবির। হৃষ্ট আছে চোখ বুলিয়ে বা পায়ের উপর হতেই ডান পা নামিয়ে জমিনে রাখলো জাজবির। উঠে দাঁড়িয়ে বলল, সরি তালুকদার সাহেব, ইওর টাইম ইজ আপ। আমায় এবার উঠতে হবে, ইম্পর্ট্যান্ট কাজ আছে। আমি তো আর আপনার মতো বসে বসে ইনকাম করি না। ইউ। দাঁত খিচে ফেলেছেন তালুকদার সাহেব। জাজবির বক্র হাসি উপহার দিয়ে টেবিলে রাখা নাস্তা উদ্দেশ্য করে বলল, বেশি বেশি সুইটস খাবেন, তেতো স্বভাব দূর দূর করে পালিয়ে যাবে। আজ তাহলে আসছি, আসসালামু আলাইকুম। সালামের জবাব দেওয়ার প্রয়োজন বোধ করলেন না তালুকদার সাহেব। শার্টের সনে লেপটে থাকা রোদ চশমা চোখে পড়ে নিল জাজবির। ওর যাওয়ার পানে তাকিয়ে রইলেন তালুকদার সাহেব। চোখে মুখে উপচে পড়ছে তার ক্রোধ। মধ্যাহ্নে শেষ প্রহর। গোসল সেরে খাওয়া দাওয়া করে গাছতলায় দাঁড়িয়ে রয়েছে আঁচল।
অপেক্ষা করছে তার সাগরেদদের জন্য। অপেক্ষার প্রহর গুনতে গুনতে একটু পরপর বাদাম ছুলে মুখে দিচ্ছে। এগুলো সব গেল কই? ধ্যাত, সেই কখন থেকে ঘেমে নিয়ে দাঁড়িয়ে আছি, ভাল লাগে না। এগুলো লক্ষ্য করলেও হাতে থাকা বাদামের অংশটি নষ্ট। নষ্ট বাদাম টুকরোটি ছুঁড়ে ফেলে দিল দুকদম পার্শ্বে থাকা পুকুরে। তখনই কর্ণকুহরে পৌঁছালো। অসময়ে এখানে কি করছো? আকস্মিক অনাকাঙ্ক্ষিত কণ্ঠ শুনে শিউরে উঠল আঁচল। এ কি শুনল সে? এটা তো সেই লোকটার কণ্ঠ। এ কোথা থেকে উদয় হলো? সে না শহরে ফিরে গিয়েছিল? তবে তার কণ্ঠ শুনতে পাচ্ছে কি করে? সে কি তবে পুনরায় ফিরে এসেছে? মেরজ আঁচলের জিন্দেগিতে শান্তি বরবাদ করার জন্য ফিরে এসেছে। হতাশাগ্রস্ত হয়ে ভীতনয়নে ডান পাশে ঘুরে দাঁড়ালো আঁচল। নত দৃষ্টিতে পড়ল পুরুষালী জুতোয় আবৃত পদযুগল। যা বোঝা বুঝে গিয়েছে আঁচল। কাদো কাদো মুখ করে রেখেছে সে। সাহসে কুলোচ্ছে না মুখ তুলে তাকানোর। পুরুষালী কণ্ঠটি পুনরায় বলল, চুপ করে আছো কেন? স্পিক আপ। পরে দেখা বাদ দিয়ে এখানে কি করছো? পরীক্ষায় ফেল করার শখ জেগেছে বুঝি? কি হলো বলো? আমার কোনো শখ জাগেনি। আচমকা এ বলেই ডান হাতের তেলোয় মুখ চেপে ধরল আঁচল। চক্ষু চয়ক গাছ হয়ে গেছে তার। হে কি করলো সে? মুখের উপর জবাব দিয়ে দিল। এবার কি হবে ওর? ওই গোমরা মুখ ওলো বন্ধু ওকে কাঁচা চিবিয়ে খাবে, কিংবা পার্শ্ববর্তী পুকুরে চুপিয়ে মারবে। হায় রে, হে কি করে ফেললো মেরজ আঁচল। বৃক্ষপাতার ফাঁক গলিয়ে উকি দিয়ে চলেছে মিষ্টি রৌদ্র। দেখতে বেশ লাগছে এমনটি। অন্য সময় হলে হয়তো মুগ্ধ হয়ে এমন দৃশ্য দেখতে আঁচল, তবে আজ এসবে বিন্দুমাত্র আগ্রহ নেই তার। সে তো হতবিহ্বল হয়ে বসে রয়েছে বৃক্ষতলে, যেন প্রতিক্রিয়া ব্যক্ত করতে ভুলে গিয়েছে। বুবু, তোমার কি হয়েছে? এমনি বইসা আছো কেন? তোমার কি শরীর খারাপ করতেছে? ও বুবু, কি হয়েছে? তুমি ঠিক আছো তো? আঁচল বউ, হ। ও বাবু, তুমি কিছু তো কও, আমাগো চিন্তা হইতাছে তো। এই রবি, বুবু এমনি চুপ কইরা আছে কেন? কি হয়েছে বুবুর? আমরা দেরি করছি বললে রাগ করছি? কিছু বুঝতে পারতেছি না রে। আঁচল বউ। এতক্ষণে ঘোর কাটিয়ে উঠল বুঝি মেহরজ আঁচল। সাগরেতের ডাকে অবশেষে সাড়া দিল। স্বস্তির নিঃশ্বাস ফেলল ওরা সকলেই। মনে জিজ্ঞেস করলো, বুবু তোমার কি হয়েছিল? এমনি বইয়েছিল কেন? তুমি ঠিক আছো তো? ফেল ফেল করে মনির পানে তাকালো আঁচল। অধর ভিজিয়ে শুধালো, আচ্ছা, অপছন্দের মানুষকে কখনো স্বপ্নের মতো এসে দেখা দেয়? এও কি সম্ভব? আঁচলের কথা আর কিচ্ছুটি বুঝলো না ওরা। একে 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 অপরের মুখ চাওয়াচি করলো শুধু। রবি বলল, বউ, তুমি এইসব কি কইতাছো? অপছন্দের মানুষ, স্বপ্ন, আমরা তো কিছুই বুঝতে পারছি না। তুমি কি গাছতলায় বইয়া বইয়া দুঃস্বপ্ন দেখছো বাবু? পল্টু কি বলতেছো? সেই সব গাছতলায় বইয়া বইয়া কেউ স্বপ্ন দেখে, তাও আবার দুঃস্বপ্ন? আমার মন কইতাছে কিছু হইছে। বুবু কিছু লইয়া চিন্তায় আছে। আমারও তাই মনে হইতেছে। তাহলে এখন কি করতাম? মনে গিয়ে আঁচলের বা পাশে বসতো। ওর কাঁধে হাত রাখতে আঁচলের ধ্যান ভঙ্গ হলো। মনির দিকে তাকালো আঁচল। কি হইছে বুবু? আমাগো কও একটু, চিন্তা হইতাছে তো আমাগো। মনির চিন্তিত মুখশ্রী দেখে আঁচল নিজেকে সামলিয়ে নিল। একে একে সাগরদের দিকে চোখ বুলিয়ে একাকি বিড়বিড় করতে লাগলো। আজ তো একটা বদলোক, শহরে গিয়েও আমায় শান্তি দিচ্ছে না। এখন দিন দুপুরে ভূতের মতো হাজির হয়ে ঘাড় মোটকে দিতে চাইছে বুঝি। আমার শান্তিতে বাদ ঢুকিয়ে দিচ্ছে। হয়তো ভয় দেখি মেরে ফেলতে চাইছে আমায়। গুমড়োমুখ বনো হলো একটা। ওর কখনো ভালো হবে না, এই আমি বলে রাখলাম। পাজি লোক, আরেকটু হলেই তো আমার ইনালীলা হয়ে যেত। দেখ, ভালো লাগে না। দিন দুপুরে আঁচলের এহেন কাণ্ড দেখে ভরকে গেল ওর সাগরেদরা। শুকনো ঢোক গিলে একে অপরের মুখ চাওয়াচি করতে লাগলো। দীর্ঘশ্বাস ফেলে আঁচল ওদের উদ্দেশ্যে বলল, সরি রে, ফালতু একটা ভূত দেখে খানিকটা ঘাবড়ে গিয়েছিলাম। ভয় পাইনি, কিন্তু উল্টো ওই ভূত আমায় দেখে সুরসুর করে পালিয়েছে বুঝলি। এখন আমি পুরোপুরি ঠিক আছি, আর কোনো মুসিবত নেই। এবার চল, বিকেল হয়ে গেছে তো, চল এবার। তা দিতে লাগলো আঁচল। ওর হাব ভাবের কিছুই বুঝতে পারল না সাগরেদরা। অগত্যা সবাই মিলে হাঁটতে লাগলো গন্তব্যের উদ্দেশ্যে। হাঁটতে হাঁটতে আঁচল ভীত নয়নে একবার পিছনে ঘুরে তাকালো। তৎক্ষণাৎ দৃষ্টি সরিয়ে নিল। গোমরামুখ বনো ওলের প্রেতাত্মা তো ওখানেই দেখা দিয়েছিল। বাপরে বাপ, ব্যস্ত সড়কে জ্যামে আটকা পড়েছে সারি সারি গাড়ি। কিছু কিছু গাড়ি হয়তো হর্ন বাজিয়ে শব্দ দূষণ করছে।
রৌদ্রে ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে দরিদ্র রিক্সা চালকগণ। জীবিকার তাগিদে কঠোর পরিশ্রম করতে হচ্ছে তাদের। বয়স্ক একজন রিক্সা চালক বারবার গলায় জড়িয়ে রাখা গামছা দিয়ে মুখমণ্ডলের বিন্দু বিন্দু ঘাম মুছে ফেলছে। পাশেই দামি কৃষ্ণকালো একটি গাড়ির ব্যাক সিটে বসে জ্যামে আটকে পড়া শহরে হালচাল অবলোকন করে চলেছে জাসপ্রীত। ভেতর থেকে বেরিয়ে এলো এক দীর্ঘশ্বাস। ট্রাফিক পুলিশের গ্রিন সিগন্যাল পেয়ে জ্যাম মুক্ত হলো সড়ক। একে একে এগোতে লাগলো গাড়িসমূহ। জাসপ্রীতের গাড়িও অগ্রসর হতে লাগলো। প্রশস্ত পরিচ্ছন্ন সড়ক ধরে এগিয়ে চলেছে গাড়ি। কার উইন্ডো দিয়ে বাহিরে একবার তাকালো জাসপ্রীত। অতঃপর দৃষ্টি সরিয়ে হাতে থাকা মোবাইলে নিবদ্ধ করল। মোবাইল স্ক্রল করতে করতে হঠাৎই কর্ণগহরে পৌঁছালো খিলখিল হাসির কলরব। চমকে গেল জাসপ্রীত। তৎক্ষণাৎ বাপাশে তাকিয়ে হতভম্ব হয়ে গেল সে। মেলোজ আঁচল তার পাশে হাত ফসকে পড়ে গেল মোবাইলটি। কি দেখছে সে? তার কিছুই প্রিয়দর্শিনী। পরনে শুভ্র লালচে মিশেলের একটি শাড়ি, যার ব্লাউজটি লাল রঙা। দীঘল কালো কেশরাশি আবদ্ধ হয়ে আছে খোপায়। বেলি ফুলের মালা অলঙ্কৃত করে রেখেছে খোপাটি। গৌরবর্ণের মুখশ্রীতে নেই কোনো কৃত্রিম প্রসাধনের ছোঁয়া। টানা টানা আঁখি যুগলে শোভা পাচ্ছে শুধু কাজলের প্রলেপ। দুহাত ভর্তি রক্তিম চুড়ি, যা রেনিঝিনি শব্দে শিহরিত হচ্ছে জাসপ্রীতের পুরুষের হৃদয়। একেবারে হৃদয় হরণী লাগছে তার কিশোরী প্রিয়দর্শিনীকে। চক্ষু ফেরানো দায় হয়ে পড়েছে যে। কি সাহেব, এমন ড্যাব ড্যাব করে কি দেখছেন? আঁচলের প্রশ্নের সোজাসাপটা জবাব দিল জাসপ্রীত। ঘোর লাগানো কণ্ঠে বলল, তোমাকে দেখছি প্রিয়দর্শিনী। চক্ষু ফেরানো দায় হয়ে পড়েছে যে। এই কি রূপে নিজেকে রাঙালে তুমি? লাজে রাঙা আঁচল দৃষ্টি নত করে মৃদু স্বরে বলল, এইভাবে দেখবেন না আমায়, লাজে মরণ হবে যে আমার। অধরকোণ প্রসারিত হলো জাসপ্রীতের। বাহাতটি বাড়িয়ে দিল তার প্রিয়দর্শিনীর পানে। আঁচলের গালে হাত রাখা মারতুই খিলখিল হেসে চোখের আড়াল হয়ে গেল তার প্রিয়দর্শিনী। এতে হক চুকিয়ে গেল জাসপ্রীত। বাম পাশে ভালো মতো চোখ বুলিয়ে খুঁজে বেড়ালো তার প্রিয়দর্শিনীকে, কিন্তু ব্যর্থ হলো সে। বুঝতে সক্ষম হলেও এ ছিল তার নিছক কল্পনা। মেরোজ আঁচল ছিল না এখানে। সে তো গ্রামে, এখানে আসবে কি করে? জাসপ্রীত নিচে পড়ে থাকা মোবাইল হাতে তুলে নিল। সম্মুখে তাকাতেই লক্ষ্য করলো ড্রাইভার রিয়ার ভিউ মিররে অদ্ভুত নয়নে তাকিয়ে রয়েছে। দুজনের চোখাচোখি হতে দৃষ্টি সরিয়ে নিল ড্রাইভার। মুচকি এসে গাড়ি চালাতে লাগলো। সিটে গায়ে এলিয়ে বসলো জাসপ্রীত। চক্ষু বন্ধ করেই মনে মনে আওড়াতে লাগলো সে। আমারে কি হাল করলে প্রিয়দর্শিনী? সর্বত্র যে এখন শুধু তোমারই আনাগোনা। আবার শৃঙ্খল জীবনে ভালোবাসা নামক বিশৃঙ্খলা সৃষ্টি করলে তুমি। ভেঙে চুরে নতুন করে গড়ালে আমিটাকে। এখন যে নিজেকে সামলানো জটিল হয়ে উঠেছে। অশান্ত এ হৃদয়কে শান্ত করতে শুধু তোমায় চাই। কবে হবে তুমি আমার? কবে শান্ত করে দেবে আমার এই অশান্ত হৃদয়? জবাব মিলল না কোনো। বন্ধ চোখের পাথায় ভেসে উঠল প্রিয়দর্শিনী হাসি মাখা মুখশ্রী। 2 দিন হয়ে গেছে জাসপ্রীত শহরে গিয়েছে। এতে মারাত্মক খুশি হওয়ার কথা ছিল মেরোজ আঁচলের, কিন্তু আফসোস তা আদতে হচ্ছে না। বরং ওই গোমরামুখ বন ওলটি জ্বালাতনে অতিষ্ঠ হয়ে পড়েছে আঁচল। যখন একটু আনন্দ ফুর্তি করতে যাচ্ছে কিংবা আকাম করা ভাবনা মস্তিষ্কে হানা দিচ্ছে, তখনই জাসপ্রীতের ভয়ে তটস্থ হয়ে পড়ছে সে। বারবার মনে হচ্ছে এই বুঝি আজওয়াদ ইবতিসাম জাসপ্রীত হাজির হলো। ফটার করে বকবে ওকে, বলবে, এই মেয়ে, অসময়ে এখানে কি করছো? পড়ালেখা নেই তোমার? সামনে না এইচএসসি পরীক্ষা? এই তোমার পড়াশোনার নমুনা? ফেল করার শখ জেগেছে বুঝি? কি হলো, চুপ করে আছো কেন? বলো। জবাব দিতে ব্যর্থ হয় আঁচল। তখন কাদাকত মুখ করে গাল বন্ধ করে জাসপ্রীতকে। ঘুমরোমুখ বুনো হলো একটা। শহরে গিয়েও শান্তিতে থাকতে দিচ্ছে না আমাকে। সারাক্ষণ পড়া করতে থাকে। কেন রে? সে কি আমার মাস্টারমশাই নাকি অভিভাবক? আমি পড়ালেখা করে গোল্ডেন প্লাস পেলাম নাকি ফেল করলাম, এতে ওনার কি? যখনই দেখা হবে খালি বকতে থাকে। এত বকা তো আমার মায়ের পেটের ভাইয়া অবধি দেয় না। আর উনি কিনা সখীর ভাই হয়ে অহেতুক ভাইগিরি দেখাচ্ছে। একদম অসহ্য লাগে। এতদিন সশরীরে ছিলেন, শান্তিতে থাকতে পারিনি। এখন উনি নেই, শহরে গেছেন, তবুও শান্তি নেই। ওই পাজি লোকটা আমার জীবনে বিনা নিমন্ত্রণে হাজির হয়ে জীবনটা আমার তামা করে দিল। এই দুঃখ কোথায় রাখি আমি? দুঃখ ভারাক্রান্ত মনে পুকুরে ছোট্ট পাথর ছুঁড়ে মারে আঁচল। সে ব্যস্ত এখন একাকী দুঃখ বিলাস করতে।
কি দুঃখ, কি দুঃখ! এত দুঃখ রাখবে কোথায় সে? তমসা আচ্ছাদিত বসুন্ধরা, দূর হতে ভেসে আসছে দূরপাল্লার যানবাহনের শব্দ। চারিদিকে বিরাজ করছে নিস্তব্ধতা। রুমের মাঝ বরাবর দেয়াল ঘেঁষে অবস্থিত বেড। বেডের ঠিক পেছনে আকর্ষণীয় হেডবোর্ড এবং বেডের উপরিভাগে সিলিংয়ে ঝুলন্ত রয়েছে ঝাড়বাতি। বেডের দুই পাশে রয়েছে ছোট ছোট দুইটি বেডসাইড টেবিল আর তার উপরে ল্যাম্পশেড। বেডের বাঁ পাশে রয়েছে বড় কারুকার্য খচিত একটি ড্রেসিং টেবিল, যার সামনে ডিজাইনিং একটা টুল রাখা। বেডের ডান পাশে রয়েছে প্রশস্ত সোফা সেট, যার পেছনে রয়েছে বিশালাকার স্লাইডিং ডোর, যা অর্ধ আবৃত রয়েছে পর্দার আড়ালে। বেডের ঠিক বিপরীতে কক্ষের প্রবেশদ্বার, যার বাঁ পাশে ওয়াশরুম এবং ডান পাশে রয়েছে 3 পাল্লার কাভার্ড। আরামদায়ক বেডে ঘুমে বিভোর হয়ে রয়েছে জাসবির। ঘড়ি কাঁটা টিকটিক টিকটিক শব্দ করে চলমান রয়েছে তার নিজস্ব গতিতে। ঘুমন্ত জাসবির কোনো এক স্বপ্নে বিভোর, মনোমুগ্ধকর কোনো এক স্বপ্ন। হঠাৎই তন্দ্রা ভঙ্গ হলো তার। আখি পল্লব মেলে তাকালো সে। খানিকটা সময় লেগে গেল অবস্থান বুঝে উঠতে। নিজেকে ধাতস্থ করে শরীর হতে কাঁথা সরিয়ে দিয়ে উঠে বসল জাসবির। নিস্তব্ধ কক্ষে চোখ বুলিয়ে নিজেকে একাকী আবিষ্কার করলো সে। মন খারাপ হয়ে গেল খানিকটা। হাতের ডান পাশে থাকা বেডসাইড টেবিলের উপর হতে মোবাইলটা নিয়ে নিল। মোবাইল স্ক্রল করে পৌঁছে গেল হিডেন ফোল্ডারে। অধরকোণ প্রসারিত হলেও তার দেখা মিলল যে প্রিয়দর্শিনী। হিডেন ফোল্ডারে লুকায়িত রয়েছে প্রিয়দর্শিনীর বেশ কিছু ফটো, ভিন্ন ভিন্ন অ্যাঙ্গেলে যা তোলা হয়েছে। বেশিরভাগ ফটোই দূর হতে ক্যাপচার করা হয়েছে, যা পুরোপুরি মেহরুজ আঁচলের অগোচরেই করা। প্রিয়দর্শিনীর ফটোগুলো জুম ইন জুম আউট করে করে দেখছে সে। শহরে ফেরার পূর্বে মোবাইলে ক্যাপচার করেছিল প্রিয়দর্শিনীর হাস্যোজ্জ্বল মুখশ্রী। জুম ইন করে ফটোটি দেখছে সে। চোখ বুলিয়ে চলেছে মায়াভরা মুখখানিতে। টানা আঁখি যুগল অধর কোণে লেপ্টে থাকা হৃদয় কারা হাসির ছোঁয়া। হাসি মাখা মুখটি আরেকটু জুম করলো জাসবে। ফটো দেখতে দেখতে একসময় চক্ষু নিবদ্ধ হলো তার। কিশোরী প্রিয়দর্শিনী গোলাপি নেশালো অধৈর্য করে। কোমল অধৈর্যকল দেখে গলা শুকিয়ে গেল জাসবিরের। সে আলতো করে কম্পিত আঙুল ছুঁয়ে দিল অধরের উপর। শিরশির করে উঠল সারা কায়া, যেন সে সত্যিকারই ছুঁয়ে দিল প্রিয়দর্শিনীর কোমল নেশালো অধর। মারাত্মক ঘোর লেগে গেল জাসবিরে। তর্জনী দিয়ে একবার ছুঁয়ে দিল সে, আরেকবার করে বহুবার, অসংখ্যবার। উত্তপ্ত অনল বইছে তার তনু মনে। জীবনে এতগুলো বসন্ত তো একাকেই কেটে গেল। অবশেষে দেখা মিলল কাঙ্ক্ষিত রমণীর। এখন যে আর সহায় না হৃদয়। প্রতিটি ক্ষণে প্রতিটা মুহূর্তে চাইছে প্রিয়দর্শিনীর সঙ্গ। অশান্ত হৃদয়টি ব্যাকুল হয়ে রয়েছে প্রিয়দর্শিনীর একটুখানি সান্নিধ্য লাভের জন্য, একটু ছুঁয়ে দেওয়ার জন্য, রাঙিয়ে দিতে তার ভালোবাসার রঙে। বক্ষপিঞ্জরের আড়ালে থাকা হৃদযন্ত্রটি লাপটাপ ধ্বনি তৈরি করছে ক্রমবর্ধমান হারে। প্রিয়দর্শিনীর দেখা মিললেই বুঝি আজ শান্ত হবে এই হৃদস্পন্দন। কিন্তু এই মুহূর্তে যে এ অসম্ভব। অশান্ত হয়ে পড়েছে আজও দীপ্তিশ্যাম জাসবির, যে কিনা জীবনের এতগুলো বসন্ত একাকী কাটিয়েছে। আজ তার পাথর হৃদয়ে ভালোবাসার বীজ বপন করা হয়েছে। সেও আজ উতলা হয়ে পড়েছে সঙ্গিনীর সহিত সাক্ষাৎ করার জন্য, তাকে একটুখানি ছুঁয়ে দেওয়ার জন্য। জাসবিরের ললাটের কার্নিশ হতে দু কপল ছুঁয়ে গড়িয়ে পড়ছে বিন্দু বিন্দু ঘাম। দ্রুত বেগে স্পন্দিত হচ্ছে তার হৃদযন্ত্র। উত্তপ্ত নিঃশ্বাস ত্যাগ করছে অনবরত। এই মুহূর্তে নিজেকে সামলাতে ব্যর্থ হচ্ছে জাসবির। মন চাইছে এক্ষুনি এই মুহূর্তে তার প্রিয়দর্শিনীকে ছুঁয়ে দিতে, গভীরভাবে ছুঁয়ে দিতে। মেয়ের একাংশে ছুঁড়ে ফেলে দিল মোবাইলটি। বের হতে পা নামিয়ে জুমে স্পর্শ করল সে। বড় বড় পা ফেলে এগিয়ে গেল স্লাইডিং ডোরের সন্নিকটে। ডোর স্লাইড করে খুলে ফেলল জাসবির। হিমেল হাওয়া ছুঁয়ে গেল তার সুঠাম দেহ। সাজানো গোছানো বড় বারান্দায় মন টিকল না তার। বড় বড় শ্বাস ফেলে বারান্দার একাংশে চলে গেল সে। সেথায় রয়েছে পেঁচানো আকৃতির সিঁড়ি। সিঁড়ি বেয়ে দ্রুত পায়ে নিম্নে ধাবিত হল জাসবির। পৌঁছে গেল পুল সাইড এরিয়ায়। বিশালাকার একটি পুল, স্বচ্ছ যার পানি। পুল এরিয়ার 3 পাশে রয়েছে টবে লাগানো নানান ধরনের গাছ। পুলের সম্মুখভাগে ছোট্ট একটি সেন্টার টেবিল এবং তার দুপাশে বেতের চেয়ার। জাসবির এগিয়ে গেল বেতের চেয়ারের নিকট। পরনে থাকা টি শার্টটি খুঁড়ে ছুঁড়ে ফেলে দিল চেয়ারে। অনাদরে পড়ে রইল টি শার্টটি। উদম শরীরে ট্রাউজার পরিহিত জাসবির এগিয়ে গেল পুলের পানির নিকটে। চিৎ সাঁতারে লিপ্ত রয়েছে জাসবির। পানিতে গা ভাসিয়ে দিয়ে মুখশ্রী পানির উপরই ভাগে রেখেছে জাসবির।
হাত ব্যবহার করে পানিকে পেছনের দিকে টেনে নিচ্ছে সে। পা চালিয়ে কিকিং প্যাটার্ন অব্যাহত রেখেছে। পেছনে অনুভূমিক অবস্থানে ভালোভাবে ভারসাম্য রেখে সাঁতার কাটছে জাসবির। চক্ষু পর্দায় বারংবার ভেসে উঠছে প্রিয়দর্শিনীর মায়াবী মুখখানি। নিজেকে শান্ত করতে পানিতে দাপিয়ে বেড়াচ্ছে জাসবির। ভালোবাসা নামক নেশায় আসক্ত হয়ে পড়েছে সে। কিছুতে এই নেশা কাটিয়ে উঠতে পারছে না। জলরাশিতে নিজেকে ভাসিয়ে দিয়েও শান্তি মিলছে না আজ। উত্তপ্ত তনুমন শীতলতার ছোঁয়া পেয়ে আজ দহনে পুড়ছে বারংবার। হে কেমন নেশা, যে নেশা ধীরে ধীরে নিয়ন্ত্রণে বাইরে ঠেলে দিচ্ছে তাকে। মিনিট বিশেকের মতো সাঁতার কাটলো জাসবির। ক্লান্ত শরীর ঠেলে অগ্রসর হলো পারে। সেথায় হেলান দিয়ে চক্ষু মুদিত করে ফেলল সে। কর্ণকুহরে পৌঁছালো সুমিষ্ট কণ্ঠস্বর, আমি আছি তো। তৎক্ষণাৎ চোখ মেরে তাকালো জাসবির। চারদিকে চোখ বুড়াতে লাগলো। উন্মাদের ন্যায় সাঁতার কেটে পুলের এপার ওপার পাড়ি দিল সে। কোথাও কেউ নেই, প্রিয়দর্শিনী নেই এখানে। সিক্ত শরীরে পুল থেকে উঠে পড়ল জাসবির। পুরো এরিয়া কয়েকবার ঘুরে দেখল, কাঙ্ক্ষিত সেই নারী নেই এখানে। হতাশ হলো জাসবির। ক্লান্ত দেহ এলিয়ে দিল বেতের চেয়ারে। চক্ষু বন্ধ করে কাটিয়ে দিল খানিকটা সময়। আখিপল্লব মেলে তাকালে দৃশ্যমান হলো তার নেশালো রুক্তি মাখি যুগল। বক্র হাসি উপহার দিয়ে নেশাতুর কণ্ঠে একাকী বলতে লাগলো সেই, আমার কিশোরী প্রিয়দর্শিনী, তুমি নামক নেশায় আমায় আসক্ত করে শান্তিতে ঘুমে বিভোর রয়েছ, তাই না? সেদিন আর বেশি দূরে নয় যেদিন তোমায় হাসিল করবে এ নেশাত্ম প্রেমিক। আমাকে তোমার দহনে যতটুকু পোড়াচ্ছ না, তার থেকেও কয়েকশো গুণ বেশি দহনে পড়বে তুমি। চেয়ারে গায়ে দিয়ে দুপা দুদিকে হালকা ছড়িয়ে রেখে চক্ষু বন্ধ করে নেশাক্ত কণ্ঠে গুনগুন করে গেয়ে উঠল, মন আকাশে বৃষ্টি আসে, রৌদ্র মেঘের জুটি, আজ নতুন আলোয় আধার কালোর খুনসুটি। ঝড়ের বেশে এলো কেশে, কাজল সে চোখ দুটি, দিল কঠিন কথার বিষণ্ণতার ছুটি। তারই সাথে খেলনা পাতে অযথা হাসাহাসি, হাজার বারণ আরো কারণ, তবু সে দাঁড়ে আসি। চল না সুজন মিলে দুজন, নীলই আকাশে ভাসি, দেখুক লোকে দু চোখে তোরই দু চোখের হাসি। চল না সুজন হারাই দুজন, বিনা দোষে হোক ফাঁসি, দেখুক লোকে অবাক চোখে কতটা ভালোবাসি। পরন্ত বিকেলে পুকুর ঘাটে বসে রয়েছে আঁচল। মনটা ভালো নেই। অজানা এক কারণে এমনটা লাগছে। সে বুঝতে পারছে না এমনটা কেন হচ্ছে। 3 দিন ধরে এমনটা অনুভূত হচ্ছে, কিন্তু এমনটা কেন হচ্ছে? তার তো এই 3 দিন আরও আনন্দে থাকার কথা। যখন তখন কেউ তাকে বকছে না, পড়ালেখার জন্য চাপ দিচ্ছে না, ফেল করার কথা বলছে না। তাহলে মনটা খারাপ হয়ে আছে কেন? কেন সে অজান্তেই একজনকে মিস করছে? মনে হচ্ছে এই বুঝি সে হাজির হবে আর যথারীতি পড়ার জন্য বকবে। এই ভয় তো আঁচল আগের মতো ঠিকভাবে দুষ্টুমিও করতে পারছে না। কিন্তু না, তাকে বকার জন্য কেউ আসছে না। মানুষটি তো চলে গিয়েছে। আবার কবে আসবে কে জানে? হয়তো মাস কিংবা বছর শেষে ফিরবে, কিংবা... আর ভাবতে পারলো না আঁচল। নিজের ভাবনায় নিজে বিরক্ত হলো। ঢিল ছুঁড়ে মারলো পুকুরে আর একা একা নিজে বলতে শুরু করলো, ফাজিল বেয়াদমে, মাথায় স্ক্রু ঢিলে হয়ে গেছে নাকি? ওই গুমরু মুখ বুনোল কবে ফিরবে কি ফিরবে না তাতে তোর কি রে? তুই কেন পার্বতীর মতো দেবদাস হয়ে বসে আছিস? সমস্যা কোথায়? ওই বুনোলের ভাবনা চিন্তা বাদ দিয়ে পড়তে বস গিয়ে যা। সামনে টেস্ট পরীক্ষা। একটু চুপ থেকে পরক্ষণে নিজেকে নিজে আবারও বলল, এত পড়ালেখা করে হবেটা কি? রাষ্ট্রপতি মেডেল দিবে নাকি দেবে না? তাহলে পড়ালেখা করে কি লাভ? কোনো লাভই নেই। এর চেয়ে বড় মনি ওদের সাথে গিয়ে খেলা করি, এতেই লাভ। উদাসীন ভাব কাটিয়ে উৎফুল্ল হয়ে উঠল মেহেরোজ আঁচল। চটাপট উঠে দাঁড়ালো। হাতে থাকা ছোট্ট পাথরের টুকরো ছুঁড়ে মারল পুকুরে।
অতঃপর দুরন্ত পায়ে ঘাট পেয়ে উপরে উঠে গেল। প্রভাতের মিষ্টি রৌদ্রে রসুই ঘরে বসে পিঠা বানাচ্ছে শাহেদা। তখন আপেল খেতে খেতে শাড়ির আঁচল নাড়াতে নাড়াতে উঠোন পেরিয়ে যাচ্ছিল আঁচল। ওকে দেখে হাঁক ছেড়ে ডাকলেন শাহেদা। আঁচল, এই আঁচল, এইদিকে আয়। মায়ের ডাক শুনেই থমকে গেল আঁচল। আপেল চেপোতে চেপোতে ভাবতে লাগলো, এই রে, মা আবার ডাকছে কেন? রান্না করাবে নাকি? ধ্যাত, ভাল লাগে না। অনিচ্ছা সত্ত্বেও রসুই ঘরে উকি দিল আঁচল। কি হয়েছে মা, কিছু বলবে? হ্যাঁ, এই পিড়িতে বস, আমি পাটিসাপটা বানাচ্ছি, বসে বসে দেখ কিভাবে বানাতে হয়। মলিন হয়ে গেল আঁচলের মুখখানি। পিঠা বানানো দেখতে হবে? ও মা, আমি তো এটা পারি, দেখতে হবে না, আমি বরং এখন যাই। বলেই দ্রুত পায়ে প্রস্থান করতে উদ্যত হলো আঁচল, কিন্তু না, ওকে থামিয়ে দিলেন শাহেদা। কঠিন সুরে বললেন, চুপচাপ এখানে বস আর দেখ। কিছুই তো পারিস না, শ্বশুর বাড়ি গিয়ে করবিটা কি শুনি? তুমি সব সময় আমার শ্বশুরবাড়ির পেছনে পড়ে থাকো কেন বলো তো? আমার বুঝি খারাপ লাগে না? ওরে আমার পাক্কা বুড়ি, সকাল সকাল মায়ের হাতের মার খাবি কিন্তু। এখন চুপচাপ বসে দেখ কিভাবে পাটিসাপটা বানাতে হয়। অনিচ্ছা সত্ত্বেও আঁচল আপেল খেতে খেতে দেখতে লাগলো কিভাবে পাটিসাপটা পিঠা বানাতে হয়। শাহেদা বুঝিয়ে বলতে লাগলেন, শোন, প্রথমে অর্ধেক চিনি আর দুধ ঘন করে জাল দিতে হবে। এবার তার ভেতরে সুজি আর নারকেল কোড়া ছেড়ে দিয়ে ক্ষীর তৈরি করতে হবে। দেখ, আমি ক্ষীর বানিয়ে ফেলেছি, দেখছিস? ক্ষীর তৈরিকৃত পাত্র দেখিয়ে বললেন শাহেদা। ক্ষীর দেখে চোখ চকচক করে উঠল আঁচলের। অধঃসিক্ত করে বলল, ও মা, কি টেস্টি লাগছে দেখতে, আমি একটু খাই। বলেই ক্ষীরে আঙ্গুল ডুবিয়ে দিতে যাচ্ছিল আঁচল, কিন্তু আঙ্গুল ধরে বাধা প্রদান করলেন শাহেদা। চোখ রাঙিয়ে বললেন, খবরদার, এতে হাত দিবি না। এই পিঠা সোনার তরি যাবে, একদম এটো করবি না। মা, একটু খাই না প্লিজ। না। হ্যাঁ, মুখ না বেঁকিয়ে দেখো এবার কি করি। শাহেদা চালের গুঁড়া, বাকি চিনি, পানি আর লবণ দিয়ে পাতলা গোলা করে নিলেন। এবার ফ্রাই প্যানে সামান্য তেল দিয়ে গরম করে নিতে হবে। আর এই গোলা থেকে আধা কাপ গোলা নিয়ে পাতলা রুটির মতো বানিয়ে ফেলবো, বুঝেছিস? হ্যাঁ বোধকে মাথা নাড়ল আঁচল। শাহেদা ফ্রাই প্যানে সামান্য তেল দিয়ে গরম করে নিলেন আর আধা কাপ গোলা নিয়ে পাতলা রুটির মতো বানিয়ে নিলেন। মায়ের কথা মতো আঁচল একটা রুটি বানালো। রুটির উপরের দিকে শুকিয়ে এলে শাহেদার কথা মতো আঁচল 1 টেবিল চামচ পরিমাণ ক্ষীর দিয়ে মুড়িয়ে পাটিসাপটার আকার দিয়ে আরেকবার ভেজে নিল। শাহেদা একে একে সবগুলো পিঠা ভেজে নিলেন। এই তো পিঠা তৈরি হয়ে গেছে, সহজ না? আমি একটা খেয়ে দেখি। এখন না, আগে ওই বাড়িতে দিয়ে আয়, তারপর খাবি। ও মা, এমন করছো কেন? একটা খেয়ে দেখি না, যদি স্বাদ ভালো না হয় ওই বাড়িতে সম্মানহানি হবে তো। জি না, হবে না। তুই এবার ওঠ, পিঠাগুলা ও বাড়িতে দিয়ে আয়। আর খবরদার, খেয়ে এটো করবি না কিন্তু, এটা অতিথিদের জন্য। তোমার কাছে ঘরের লোকের চেয়ে বড় অতিথি হলো আঁচল। ধ্যাত, ভাল লাগে না। মেঠো পথ ধরে হেঁটে চলেছে আঁচল, হাতে ট্রে ভর্তি পিঠে, ঢাকনা দিয়ে আবৃত, কিন্তু পিঠার সুগন্ধে মাতোয়ারা হয়ে পড়েছে মেহরোজ আঁচল। আহ, সুগন্ধ! মায়ের হাতে তৈরি পাটিসাপটা নিশ্চয়ই হেব্বি হয়েছে, অথচ আমি এখন অব্দি খেতে পারলাম না। এটা কোনো কথা হলো? কয়েক কদম এগিয়ে থেমে গেল আঁচড়ে পদযুগল। নাসিকা গ্রন্থিতে টেনে নিল পিঠার সুগন্ধ। আশেপাশে চোখ বুলিয়ে পার্শ্ববর্তী গাছতলায় গিয়ে দাঁড়ালো আঁচল। সতর্ক দৃষ্টি বুলিয়ে জিভ বের করে ট্রে হতে ঢাকনা সরিয়ে ফেলল। কতগুলো পিঠা, আমাকে একটাও দিল না। কিন্তু আমি নিজে খেয়ে পরের নাম। বলেই একটা পিঠা হাতে তুলে নিল আঁচল। তৃপ্তি সহকারে খেতে লাগলো আর মায়ের প্রশংসা করতে লাগলো। কি মজা, একদম সুস্বাদু, 100-তে 150 দিলাম। তৃপ্তি সহকারে পিঠা খেতে থাকলো আঁচল। তখনই ওই পথ ধরে যাচ্ছিল ভোজন রসিক সাগরেদ পল্টু। ওকেই পিঠা খেতে দেখি দৌড়ে ওর কাছে গেল সে। আসল বউ। হঠাৎ পল্টুর কণ্ঠ শুনে হকচকিয়ে গেল আঁচল। ডান পাশে তাকিয়ে দেখলো পল্টু দাঁড়িয়ে। পিঠা খেতে খেতেই আঁচল বলল, আরে পল্টু, কই যাচ্ছিস? রবিকা বাড়ি।
তুমি এখানে খাড়ায় খাড়ায় পিঠা খাইতেছো কেন বউ? আমি ওই এমনি সোনার তরি যাচ্ছি তো। তুমি একলাই খাইবা, আমারে দিবা না? আঁচল জিভ কেটে বলল। ইস রে, ভুলেই গিয়েছিলাম, এনে এনে। একটা পিঠা এগিয়ে দিল পল্টুর দিকে। পল্টু দাঁত পেট করে হেসে উঠল, তৃপ্তি সহকারে খেতে লাগলো পিঠা। আঁচল দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর তৃপ্তিদায়ক মুখখানা দেখছে। পিঠাটা খেয়ে পল্টু বলল, বুবু আর কখন পিঠা দাও না, বহুত মজা হয়েছে। কাকিমার হাতের পিঠা পিঠা অনেক মজা। এই না না, আর না, এই পিঠা সোনার তরির জন্য, তুই একা খেলে হবে? একটা খেয়েছিস না, আর না। আমাদের বাড়িতে যা, মা দেবে না, পারলে ওদের সবাইকে নিয়ে যা। খুশিতে গদগদ হয়ে পল্টু পা বাড়ালো আঁচলদের বাড়ির দিকে। আঁচল জিভ কেটে তাড়াতাড়ি পিঠা ঢাকনা দিয়ে আবৃত করে ফেলল। দ্রুত পায়ে হাঁটতে লাগলো সোনারতরীর দিকে। সোনারতরীতে মাঝের বড় ঘরে উপস্থিত হয়ে রয়েছে পরিবারের সদস্যরা। আজাদ সাহেব অবশ্য এখানে নেই। আঁচল মিষ্টি এসে উপহার দিয়ে দাঁড়িয়ে রয়েছে, হাতে আবৃত ট্রে। আমি এসে পড়েছি, আপনাদের জন্য রয়েছে মজার সুস্বাদু টাটকা চমক। বলুন তো সেটা কি? বয়োজ্যেষ্ঠ সদস্যরা বসেছিল। আকরাম সাহেব বললেন, হ্যাঁ রে মা, এই বুড়ো বাবার জন্য কি এনেছিস? সেটা তো বলা যাবে না, আপনারা একটু আন্দাজ করুন। বিরিয়ানি। উৎফুল্ল কণ্ঠে শুধালো জিনিয়া। ওর মাথায় গাঁটটা মেরে তৌসিফ বলল, যে ট্রি দেখলি অমনি তোর ফেভারিট বিরিয়ানি বানিয়ে দিলি। উফ ভাইয়া, তুমিও না, এত জোরে কেউ মারে? মাথায় হাত ডলতে ডলতে বলল জিনিয়া। তৌসিফ ভেংচি কেটে এক স্থানে পুনরায় গাঁটটা মেরে দিল। হেসে উঠলেন আকরাম সাহেব। এনামুল সাহেব গম্ভীর স্বরে বললেন, তাওসিক, মারছো কেন ওকে?